দর্শক শ্রোতা, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার নিয়ে সুখে শান্তিতে বাংলাদেশে থাকার চেষ্টা করছেন। যেভাবে আমরাও দেশের বাইরে থেকে আমরা চেষ্টা করছি, স্ট্রাগল করে যেভাবে পারি আমাদেরকে সাহায্য করতে, পরিবার পরিজনদেরকে সাহায্য করতে। দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এই বিষয়টা আপনাদের অনেকেরই জানা, কিন্তু জানার পরেও দেশে বসে এই বিষয়টা নিয়ে আমাদের কারো কথা বলার মতো অ্যাবিলিটি নাই, থাকলেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, এবং থাকলেও এই বিষয়ে মুখ খুলে পরিবার পরিজনরা আবার গুম হবে, খুন হবে, ধর্ষণের শিকার হবে। আমরা এটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। তাহলে বিষয়টা কি, যে বিষয়টা নিয়ে আমরা কথাই বলতে পারবো না? বিষয়টা হচ্ছে সেনাপ্রধান জেনারেল মির্জাফর ওয়াকার এবং তার কিছু সাঙ্গপাঙ্গ ৩৫ থেকে ৪০ জন, এরা কি প্রচলিত সেনা আইনের ঊর্ধ্বে এবং বাংলাদেশের সংবিধানেরও ঊর্ধ্বে? এরা কি দেশের প্রচলিত বিচার ব্যবস্থার ঊর্ধ্বে? এরা কি বাংলাদেশে সামরিক শৃঙ্খলা ভঙ্গ করবে? সামরিক শৃঙ্খলা ভঙ্গ করার পরে বলবে ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি লতে এই অপরাধের বিচার করার কোন আইন নাই, বিধায় আর্মিতে তাদের বিচার হবে না। বিষয়টা কিরকম? অত্যন্ত লজ্জাজনক ভাবে আমি বলবো, শ্রদ্ধেয় অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে আব্দুল্লাহিল আলী ওয়াকারের কাছ থেকে বেনিফিট নেওয়ার জন্য এখন বিভিন্ন মিডিয়ার সামনে বলে যে প্রচলিত আর্মি আইনে এই অফিসারদের নাকি আর্মিতে বিচার করার কোনো ল নাই। সে বলছে জাজ, অ্যাডভোকেট জেনারেল ৪-৫ জন রিটায়ার্ড, তাদের সাথে তিনি কথা বলেছেন। এখন যে ৪-৫ জনের সাথে কথা বলেছেন, উনি খোলাসা করে বলেন নাই যে এরা সবাই হাসিনার নিয়োজিত কিনা। সে খোলাসা করে বলে নাই এরা সবাই রয়ের নিয়োজিত কিনা। আব্দুল্লাহিল আজমি খোলাসা করে বলে নাই যে ওয়াকার তাকে ওয়াদা করেছিল যে আর্মিতে তাকে রিটায়ারমেন্ট দিয়ে তাকে বেনিফিট দিবে, পয়সা দিবে, চাকরি দিবে, কিন্তু সামনে মুলা ঝুলায় রাখছে। এই জন্য ওয়াকারকে তার গ্লোরিফাই করতে হবে, বলতে হবে ওয়াকারের নিয়ন্ত্রণে নাই। বলেছে যে আর্মিতে আইন নাই। এটা নিয়ে আমরা কথা বলবো। এরপরে আরেকটা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। দর্শক শ্রোতা, আপনারা বাংলাদেশে আমি যখন আমেরিকার রোল নিয়ে কথা বলি বা ইউরোপিয়ানদের রোল নিয়ে কথা বলি বা অন্য বিষয় নিয়ে কথা বলি, দর্শক শ্রোতা এবং ভাই বোন, আপনারা প্যালেস্টাইনের দিকে তাকায়া আঙ্গুল জাগায়া বলেন হ্যাঁ আমেরিকা প্যালেস্টাইনিদের অত্যাচার করছে, জুলুম করছে, মাইরা ফলাইছে, ঘর বাড়ি জ্বালায়া পোড়ায়া দিছে। অফকোর্স এটা সত্য কথা, এগুলা মিথ্যা কথা না। কিন্তু ভাই বোনরা, আপনাদের ঘরের পাশে রোহিঙ্গারা না খাইয়া আছে, মানবেতর জীবন যাপন করতেছে, কোনো চিকিৎসা পাচ্ছে না, বাচ্চাদেরকে স্কুলে পাঠাইতে পারতেছে না, স্বাভাবিক জীবনযাত্রা নাই। আপনারা দেশে বসে কি করেছেন? আপনারা আমাকে বলবেন আমি কি করছি? আমি রোহিঙ্গাদের সাহায্যার্থে প্রতি মাসে $500 করে ইউএন ফান্ডে আমি ডোনেট করছি। আপনি কি করছেন? আল্লাহ আমাকে মাফ করুন, আমি এই কথাটা আজকে আপনাদের সামনে বললাম, অত্যন্ত লজ্জা লাগলো কথাটা বলে। কাউকে সাহায্য করে বলতে নাই, কিন্তু আমাদের বাংলাদেশি কালচার এমন এক জঘন্য পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আমি যদি আপনাদেরকে বলি আপনারা প্যালেস্টাইনি মুসলমান ভাই বোনদের জন্য দুঃখে জীবন দিয়া ফেলান, কিন্তু আপনার ঘরের পাশে রোহিঙ্গা মুসলমানরা মানবেতর জীবন যাপন করছে, আপনারা সেখানে কে কি করছেন? আপনারা কি আরেকটা জিনিস জানেন? এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নিউ ইয়র্ক টাইমসে
আর্টিকেল লেখায়, উনি যখন জাতিসংঘে এসে কথা বলে, উনি যখন একটা হিউম্যানিটেরিয়ান করিডোরের ব্যাপারে কথা বলে এবং আমেরিকাকে ইনফ্লুয়েন্স করে, তাদের ইনভেস্টিগেটর দিয়ে ওই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটাকে ঠিক মতো দেখাশোনা করা যায় কিনা, ওপেন করা যায় কিনা, ওয়াকার এবং র এবং কতিপয় সেনা সদস্য অপরাধীরা, তারা আমেরিকান কমান্ডের একজন লোক যিনি গিয়েছিলেন বাংলাদেশে, তার ডেড বডি বের করে এনেছে গত 2-3 মাস আগে। এবং আমেরিকান এই ফোর্সের এই জেনারেলের মৃত্যু নিয়ে যেভাবে বাংলাদেশে রাগঢাক করা হয়েছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। শেষ, সেনাপ্রধান মির্জাফর ওয়াকার প্রধান বিচারপতির সাথে দেখা করার চেষ্টা করছে এবং গোপনে গত 4-5 দিন, 10 দিন, 15 দিন আগে মির্জা ফাককে সেনা সদরে ডেকে বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ডোর তাকে নিয়ে কথাবার্তা বলছে। এখন তারা সার্বিকভাবে অস্বীকার করছে যে মির্জা অস্বীকার করছে না, ডিনায়ও করছে না, অ্যাকসেপ্টও করছে না যে দেখা করছে কিনা। আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে কয়েকটা বিষয়ে আমি বলতে পারি যে মিটিং হয়েছে এবং এটা পার্ট অফ দ্য কনস্পিরেসি। আসলে সব বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আজকে। আমার আজকের বিজ্ঞ 3 জন আলোচক প্রতি রোববারে আমরা যারা থাকি তাদের সাথে আলোচনাটা আমি এখন কন্টিনিউ করব। কথা না বাড়িয়ে আসুন আমরা আলোচনা শুরু করি। আমি প্রথমেই স্বাগত জানাবো শ্রদ্ধেয় ডক্টর মুজিবুর রহমান মজুমদার। আজকের ব্যস্ততার মধ্যেও আপনি সময় করে আমাদেরকে সময় দিচ্ছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জাকির মোল্টন আমাকে ইনভাইট করার জন্য। শুভেচ্ছা, সালাম আমার সহ-আলোচকদের এবং আজকে যারা আপনার এই প্রোগ্রাম দেখছে এবং আগামীতে যারা দেখবে সবাইকে আমার সালাম, অভিনন্দন এবং শুভেচ্ছা। এরপরে আমি স্বাগত জানাবো নীরা, আপনাকে আপনার ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ডক্টর মাসুদ রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। আজকের ব্যস্ততার মধ্যে আমরা উইকেন্ডে আমরা আলোচনা করছি দেশবাসীদেরকে নিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত নীরের কথা ক্লিয়ার শোনা যাচ্ছিল, আপনার কথা ভেঙে ভেঙে যাচ্ছে। যাই হোক, সালাম সবাইকে। সালাম জাকির মোল্টন ভাই, আপনাকে, আপনার সমস্ত লক্ষ লক্ষ শ্রোতা যারা রয়েছেন সব শ্রোতাকে শ্রদ্ধা এবং সালাম। আমি একটু আলোচনা করতে চাচ্ছি। আমি প্রথমে আলোচনাটা শুরু করতে চাচ্ছি ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনাকে দিয়ে। ডক্টর মুজিব, অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে বাংলাদেশে ডুয়েল আইন রয়েছে। এমনি আপার ক্লাসের জন্য এক আইন, মিডল ক্লাসের জন্য এক আইন, গরিবদের জন্য আরেক আইন। এটা আমাদের দেশে এখন পর্যন্ত শাসন ব্যবস্থার ভিতরে সমতা আনা যায় নাই। কিন্তু অত্যন্ত দৃষ্টিকটু মনে হয় যে বাংলাদেশে সেনা অফিসারদের জন্য, স্পেশালি ওয়াকার এবং ভারতের রয়ের কিছু অফিসারদের জন্য, তাদের জন্য আলাদা আইন কিনা এবং তারা আইনের ঊর্ধ্বে কিনা। আমি এই কথাটাকে এজন্য বলছি, প্রচলিত আইনে কেউ যদি কোনো অপরাধ করে তাকে পুলিশ অ্যারেস্ট করে হাজতে নিয়ে যায়, কিন্তু আর্মির ইউনিফর্ম পরে যদি রয়ের বেতনভুক্ত হয় এবং ওয়াকারের সাথে সুর মেলায়, তারা যদি খুন করে, তারা যদি গুম করে, তারা যদি ধর্ষণ করে, তারা যদি দেশদ্রোহিতা করে, তাদেরকে পুলিশের হেফাজতে নেওয়া যাবে না, তাদেরকে এয়ার কন্ডিশন বাসে করে হাজতে আনতে হবে। তাদেরকে আবার এয়ার কন্ডিশন বাসে করে নিয়ে যেতে হবে কোথায়? তাদেরকে নিয়ে যেতে হবে সেনানিবাসে। তো পরিস্থিতিটা কি? তাদের জন্য আলাদা কোনো আইন কিনা, অথবা তারা আইনের ঊর্ধ্বে কিনা? আপনি এটাকে কি মনে করেন?
আমি মনে করি যে কোনো একটা রাষ্ট্রের জন্যই বিচার ব্যবস্থা যেটা সেটা রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা সবকিছুর ঊর্ধ্বে। সেনাবাহিনী রাষ্ট্রের একটা অঙ্গ, যেমন অনেকগুলো অঙ্গ আছে রাষ্ট্রে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ অবশ্যই সেনাবাহিনী। তাদের ইম্পর্টেন্ট জব হলো দেশে একটা সার্বভৌমত্ব রক্ষা করা, কিন্তু সেনাবাহিনী কখনোই বিচার ব্যবস্থার ঊর্ধ্বে নয়। আপনার সবচেয়ে ঊর্ধ্বে আমাদের ৩টা ব্রাঞ্চ: বিচার ব্যবস্থা, লেজিসলেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন। এখন বিচার ব্যবস্থা যদি বিচারকরা এবং বিচার ব্যবস্থা যারা চালান তারা যদি নিজেরা উইক হন, তারা যদি নিজেদেরকে এস্টাবলিশ না করেন, তখনই হয় কি যে নিচের অঙ্গগুলো, যেমন ধরেন একটা মাস্তানো যখন একটা এলাকাতে মাস্তান হয়ে যায়, সে নিজের বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এবং যখন বিচার ব্যবস্থার এরা তাকে ধরে নিয়ে যায়, একটা ইনফ্লুয়েন্স এসে বেড়ে আসে এবং বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থাকে অবশ্যই তার জোর স্থাপন করতে হবে, এবং বিচার ব্যবস্থার দায়িত্ব হলে সমতা আনা। আপনার যে কথাটা আপনি বললেন, আমি কিছুটা হলো আশ্বস্ত যে আপনার যে এই কমিটিটা যেখান থেকে এই 15 জন আপনার আর্মির লোককে বিচার ব্যবস্থা আনা হয়েছে, কি বলে যে যেই ইয়ে করেছে, সেটা তো অবশ্যই আমি তাদেরকে বাহবা দিব যে আর্মিকে তারা ধরে আনছে বিচার ব্যবস্থা আনতে। কিন্তু দুঃখজনক হলো সত্য, যেটা সবার জন্য হওয়া উচিত সেটা আর্মি হোক আর যেই হোক তার একই রকম হওয়া উচিত। যেই তাদের এয়ার কন্ডিশন ভ্যানে করে আনতে হবে কোর্টে, এটা দৃষ্টিকটু এবং এটা আর্মির জন্য মানানসই না। আর্মি, আমাদের বাংলাদেশের আর্মি, আমরা তাদেরকে এয়ার কন্ডিশনে রেখে পালন করার জন্য ট্যাক্সের পয়সা খরচ করি না। আর্মি হলো এমন একটা আর্মি, আমরা চাই যে আর্মিটা যে কোনো পরিস্থিতিতে, শীত, গরম, বর্ষা, যাদের ম্যাটার, সবকিছু খাপ খাওয়ার মতো তাদের শারীরিক, মানসিক সর্বত্র তারা প্রস্তুত থাকে। সেইখানে বিশেষ করে তাদের ব্যবস্থা করতে হবে, আই কন্ডিশন রাখতে হবে, আলাদা সেল থাকতে হবে। এটা আনফর্চুনেট, এটা আমি ধিক্কার জানাই, এবং আমি মনে করি এটা আর্মিরই দায়িত্ব বুঝানো দেশকে যে আমরা আইনের ঊর্ধ্বে না, এবং আমরা সাধারণ একটা নাগরিক যেরকম একটা ব্যবস্থা পাওয়া উচিত, যে ধরনের আপনার বিচার ব্যবস্থা থেকে রেসপন্স পাওয়া উচিত, একইভাবে আমাদেরও সোলজাররা, আমাদেরও অফিসাররা একই পাবে। এবং সেটাই আর্মিরও দায়িত্ব, প্রমাণ করা যে তারা নিজেদেরকে মনে করে না যে তারা জনগণের ঊর্ধ্বে। এটা যেভাবে বিচার ব্যবস্থার দায়িত্ব সেভাবে আর্মি, এবং আমি বলবো যে ব্যাপার আর্মি যারা এটা করেছেন এবং বিচার ব্যবস্থা যারা এটা অ্যালাউ করেছেন, এটা সঠিক করেননি। এবং আমি আর্মিকে রিকোয়েস্ট করবো এবং বিচার ব্যবস্থাকে রিকোয়েস্ট করবো জনগণের কাছে এটা প্রমাণ করা যে বাংলাদেশে কেউই আপনার আইনের ঊর্ধ্বে না, এবং সবাই একইভাবে আইনের চোখে সমানভাবে আমরা তাদেরকে ট্রিট করি। এটা দুই পক্ষেরই দায়িত্ব এটাকে প্রমাণ করা। ওকে ডক্টর মুজিব, আমি ডক্টর মাসুদ আপনার কাছে যাচ্ছে একটা কথা। মুজিব ভাই লজিক্যালি যে কথাগুলো বলেছে, আইনের দৃষ্টিতে বা বিচার বিভাগের দৃষ্টিতে, বাই দ্য ওয়ে মাসুদ ভাই, আপনি কি আমার কথা ঠিক মতো শুনছেন? এখন পরিষ্কার শুনতে পাচ্ছি। ওকে, এখন মাসুদ ভাই, মুজিব ভাইয়ের কথাটা অত্যন্ত ক্লিয়ার, মানে আইনের দৃষ্টিতে সবাই সমান, এবং বাংলাদেশের সংবিধানের প্রতি সম্মান রেখে উনি তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে যে ওনাদের উপরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এবং তাজুল ইসলাম যথাসাধ্য চেষ্টা করেছে দেশের ভিতরে থেকে সুবিচার আদায়ের লক্ষ্যে উনি যতটুকু করার ততটুকু করেছেন। কিন্তু অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে কতিপয় সেনা অফিসার যারা গুমের সাথে জড়িত, খুনের সাথে জড়িত, ধর্ষণের সাথে জড়িত, চুরির সাথে জড়িত, ব্যাংক লুটের সাথে জড়িত, ভারতের কল্যাণের সাথে জড়িত, দেশদ্রোহিতার সাথে জড়িত, তাদেরকে এয়ার কন্ডিশনের বাসে করে ওখান থেকে আদালতে আনা হয়, এবং আদালত থেকে আবার ওই এয়ার কন্ডিশন বাসে করে ভিআইপি রুমে নিয়ে যাওয়া হয়। আপনার কাছে দৃষ্টিটা কি এখন এই দৃষ্টিভঙ্গি এবং এই পরিস্থিতি এবং এই আচার আচরণে কি মনে হয় তাদের জন্য দেশে কি প্রচলিত আইনের বাইরে আলাদা কোনো আইন আছে কিনা, পরিস্থিতিটা কি? আসসালামু আলাইকুম। এটা একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। প্রথম কথাই হচ্ছে, সমস্ত মানুষ জানে, এটা আমার নতুন কোনো কিছুই বলছি না, সবার জানা জিনিস, যে কেউই বিচারের ঊর্ধ্বে নয়, কেউই না।
এবং এটা একটা দেশের যে ফান্ডামেন্টাল কতগুলা পিলার থাকে, তার একটা হচ্ছে সুবিচার। যে দেশে সুবিচার নাই সেটা ব্যর্থ রাষ্ট্র। তো সুবিচারের ক্ষেত্রে যারাই আঘাত হানবে বা সুবিচারকে প্রতিষ্ঠা হতে দিতে যারা প্রতিরোধ করবে বা এগুলোকে নষ্ট করার চেষ্টা করবে, তারাই আমি বলবো একটা দেশের স্থিতিশীলতার এগেনস্ট কাজ করতে, এবং তারা দেশের শত্রু পরিষ্কারভাবে। নাও আর্মিদের জন্য আলাদা কোনো আইন আছে কিনা আমার জানা নেই। আমার জানা নেই মেজর জলিলকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোন আইনে অ্যারেস্ট করা হয়েছিল ইন ফেব্রুয়ারি। কিন্তু আর্মি অফিসার ছিলেন, স্বাধীনতার পরের প্রথম আর্মি অফিসার, হি ওয়াজ অ্যারেস্টেড। একটা জিনিস খেয়াল করবেন, ভারতের বিরুদ্ধে হলে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, ভারতের পক্ষে হলে হবেন না। এই ন্যারেটিভটা তারা চালু করার চেষ্টা করছে, এই ট্র্যাজেক্টরিটা তারা চালাচ্ছে। মেজর জলিল ওয়াজ দি ফার্স্ট আর্মি অফিসার অ্যারেস্টেড। কেন? উনি দেশের সম্পদ বিদেশে নিয়ে যেতে দিতে বাধা দিয়েছিলেন। কোন আইনে তাকে নেওয়া হয়েছিল? আজ পর্যন্ত আর্মি অফিসারদের কেউ কখনো, ইভেন রাওয়া ক্লাব, কেউ কখনো বলেছেন সে কথা? বলেননি। আসেন ৭১-এ, ৭৫-এর আর্মি অফিসাররা কি বিচারের সম্মুখীন হয় নাই? হোয়াট এভার দি কেসিস, বিচারের সম্মুখীন হয় নাই? মেজর ডালিমের কি হয়েছিল? মেজর ফারুকের কি হয়েছিল? মেজর শাহরিয়ার কি হয়েছিল? মেজর নূরের কি হয়েছিল? বাঞ্চ অফ আর্মি অফিসার্স ওয়ার হ্যাংড। কাউকে তো আমরা জানি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজের হাতে জবাই করেছিল। কোন আইনে? হুইচ ওয়াজ দি ল? আর্মির কারো কোনো দুঃখ লাগে নাই, কষ্ট লাগে নাই তখন? যেটা আর্মিদের অফিসারদেরকে কেন, তাদেরকে সাব জেলে কেন রাখা হচ্ছে না? রাখা হয় নাই, বিকজ দেশের আইনে যদি সামনে সম্মুখীন হন তাহলে রাখা হয় না। হাউ অ্যাবাউট জিয়া রহমান কিলি? ওনার মৃত্যুর পরে কি হলো? আর্মি অফিসারদেরকে কি আলাদা রাখা হয়েছিল? যে আর্মি অফিসার যাদেরকে ইমপ্লিকেশন করা হলো উইথ দি কিলিং অফ জেনারেল জিয়া, কুড ইউ কিপ দেম সেপারেট? ইউ ক্যানট। দে ফেসড দি ট্রায়াল অ্যান্ড দে ওয়েন্ট ফর ইট। তারপরে আসেন আপনি বিডিআর হত্যার সময় আর্মি অফিসারদেরকে যারা মেরে ফেললো তো গেলই, তো আর্মির মোরাল ভাঙার জন্যই ছিল এই কাজ। এটা গেল, এটা নিয়ে আলোচনা নয় আজকে। আজকে আলোচনা হচ্ছে যারা, যে সমস্ত আর্মি অফিসাররা কথা বলেছিল এই বিডিআর হত্যার, জাস্ট কথা বলেছিল এই বিডিআর হত্যার বিরুদ্ধে, they were all sacked and many of them were arrested, many of them. আপনি বলেন যে এই এখনো পলাতক রয়েছেন চৌকস আর্মি অফিসার তাপসের কেসে। তখন আর্মি অফিসারদের বা ওয়াকারুজ্জামান যারা রয়েছেন তাদের কষ্ট লাগে নাই? তখন তারা বলেন না এই ফলস কেসে কেন তাদেরকে আইদার ইন জেল, তাদেরকে তো সাব জেল দেওয়া হয় নাই? আইন যখনই আপনি ইয়ে করবেন, প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন বা প্রতিষ্ঠা করবেন, তখন কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমি অবাক হয়ে যাচ্ছি যে আজকের মুজিব ভাইয়ের সাথে সম্পূর্ণ এক সুরে বলতে চাচ্ছি যে কেন আজকে শুধুমাত্র দেশের লোক কি দেখছে, যে গাদা গাদা মানুষ, মায়ের সন্তান অনেকেই অপরাধ করেন, শুধুমাত্র হিউম্যান রাইটস অবহেলার জন্য আমরা দেখি নাই অ্যারেস্ট করে নিয়ে যেতে, নিয়ে গেছে বড় বড় আমরা দেখি নাই আমাদের যে আলোকচিত্র, আই মিন যে ফটোগ্রাফার যে ভাই ফ্লোটিলায় গিয়েছিলেন, হি ওয়াজ অলসো অ্যারেস্টেড। শহীদুল আলম, হ্যাঁ শহীদুল আলম, ইন্টারন্যাশনাল ফিগার। টাইম ম্যাগাজিন যাকে নিয়ে কথা বলে, ইভেন আন্তর্জাতিক ফিগার, তাকে তো স্পেশাল কোনো ইয়ে দেওয়া হয় নাই, এসি প্রিজনমেন্ট দেওয়া হয় নাই। ওয়াই দ্যাট শুড বি অনলি ফর আর্মি অফিসার? ফিউ, অন্যান্য আর্মি অফিসারদের জন্য না, কিন্তু ফিউ। যে সমস্ত আর্মি অফিসাররা ভারতের ছত্র ছায়ায় বা ভারতের সঙ্গে যুক্ত কোনোভাবে দেশের বিরুদ্ধে, তাদের জন্য সব ঠিক আছে। কারণ ন্যারেটিভটা খুব পরিষ্কার। আপনি যদি ইন্ডিয়ার পক্ষে কাজ করেন, যেটা আমরা বুঝতে পারছি, ভারতের পক্ষে কাজ করেন, তাহলে পরে আপনার অপরাধ লঘু বা অপরাধ নেই, বা আপনি এয়ার কন্ডিশন পাবেন। আর যদি দেশের পক্ষে কাজ করেন তাহলে এয়ার কন্ডিশন পাবেন না। এ কোন ধরনের নীতি? এটা কোন নীতি? আমি অবাক হয়ে যাচ্ছি যে যেখানে আমরা জানি একেবারে ছোট বাচ্চা বয়স থেকে বড় যেটুকু লেখাপড়া করেছি, আপনারা যতজন লেখাপড়া করেছেন সবাই পড়েছি, কেউই আইনের ঊর্ধ্বে নয়। এরা কেন আইনের ঊর্ধ্বে আমি জানি না।
এদের জন্য আলাদা কোনো আইন আছে কিনা, এটা কি বলবেন ওনারা? এনাদের জন্য আলাদা আইন আছে কিনা, এনারা থাকবেন একটু ভালো জায়গায়? ডক্টর মাসুদ, আপনার কথার সাথে একটু যোগ করি। পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক মিলিটারি অফিসার তাদের এফজিসিএম ফেস করছে, তাদের বিভিন্ন অপরাধের জন্য তারা ফিল্ড জেনারেল কোর্ট মার্শালের মুখোমুখি হয়েছে। এবং ইউরোপে বিভিন্ন দেশে আর্মি অফিসাররা বিভিন্ন অপরাধে তারা গ্রেফতার হয়েছে। ইভেন আফ্রিকার মতো দেশে আর্মি অফিসাররা গ্রেফতার হয়েছে, সাউথ আমেরিকায় গ্রেফতার হয়েছে। তাদের কারোর জন্য স্পেশাল কোন প্রভিশন তৈরি করা হয় নাই, কারোর জন্য কোথাও হয় নাই। তারা হাজতে গেছে, প্রচলিত আইনে তাদের বিচার হয়েছে। এবং আরেকটা কথা, মাসুদ ভাই, আপনাকে অত্যন্ত কষ্ট নিয়ে বলি, অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমিকে যখন গুম করা হলো, আপনি, আমি, ডক্টর মুজিব, নীরা, আমরা সবাই প্রতিবাদ করলাম বিভিন্ন দিক থেকে। এই লোকটাকে কেন গুম করা হলো, কোথায় গুম করা হলো, বেঁচে আছে কিনা। আজকে সে জেনারেল ওয়াকারের জন্য সুপারিশ করে, বলে তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। এবং একটা কথা সে গত 4-5 দিন ধরে বলছে, মাসুদ ভাই, ইটস রিডিকুলাস। সে বলে আর্মির প্রচলিত আইনে তাদেরকে নাকি বিচার করার কোনো আইন নাই। সে বলতে চাচ্ছে ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি লতে এমন কোনো আইন নাই যেটার দ্বারা এসব অপরাধীদের বিচার করা সম্ভব। এখন আমি আপনাকে একটা কথা বলি, অ্যাকর্ডিং টু দ্য ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল, আর্মিতে একটা জিনিস আছে, জাজ অ্যাডভোকেট জেনারেলের অফিসে যদি বিচার করার কোনো প্রভিশন না থাকে, সাথে সাথে তাদেরকে ক্লোজ করা হয়, অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রথমে একটা বিচার করা হয়। যখন ওই শৃঙ্খলা ভঙ্গের বিচার শেষ হয়, সাথে সাথে সিভিল অথরিটিকে ডেকে তাদের কাছে হ্যান্ড ওভার করা হয়। কিন্তু আজমিকে ওয়াকার বলেছে, ও আপনাকে প্রথম নাকি ওয়াকার তার কাছে হাত জোর করে বলেছে যে স্যার আপনি এই অফিসারদেরকে বিচারের দাবি করেন না। আবার নাকি ওয়াকার তাকে বলছে, স্যার আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আর্মির মোরাল ভেঙে যাবে। আজমিকে এই কথা বলছে। এখন জেনারেল আজমিকে কর্নেল হাসিন জিজ্ঞাসা করছে, স্যার সোফার কয় টাকা পাইছেন? আজমি কইছে, এ শালা খালি মুলা ফুলায়, আমার 1 টাকাও দেয় নাই। জেনারেল আজমি ইদানিং যে কথাগুলো বলছে, আপনার কি মনে হয় সে নিজেকে অবসরপ্রাপ্ত লেখার জন্য, অথবা পেনশনের টাকার জন্য, অথবা হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ? আপনার কি মনে হয় ডক্টর মাসুদ? এটা বলতে পারবো না। তার সম্পর্কে, তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, কিন্তু তার সম্পর্কে আমি অন্যান্য আর্মি অফিসারদের কাছ থেকে যথেষ্ট ভালো কথা শুনেছিলাম আগে, যে উনি একজন চৌকস আর্মি অফিসার এবং একজন পিওর সোলজার, একটা পিওর সোলজারের যা তাই ওনার মধ্যে আছে। এবং ওনার কথাবার্তায় মনে হয় উনি যথেষ্ট আল্লাহওয়ালা ব্যক্তি। উনি জামাত ইসলামী করেন না অন্যান্য দলের মতন, এটা উনি বলেছেন। যে অন্যান্য দলে যেমন একটা পারিবারিক ইয়ে আছে, যে লেখাপড়া জানেন না জানেন, জ্ঞান থাকুক না থাকুক, অতি উচ্চ মানের পলিটিক্যাল আইডিয়া আছে বা না আছে, আপনি শুধুমাত্র ওই রাজনৈতিক দলের। মাসুদ ভাই ইন্টারনেট আবার আমাকে বোধহয় হার্ড টাইম দিতেছে। মাসুদ ভাই আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, আপনার কথাটা আমি মিস করেছি। মাসুদ ভাই আপনি যে এখন শোনা যাচ্ছে, আবার একটু কথাটাকে রিপিট করেন প্লিজ। মাসুদ ভাই বাংলাদেশের ইন্টারনেট ইউজ করে কিনা? না, আমার ইন্টারনেট এখন ইথারনেটের সাথে কেবল দিয়ে যুক্ত করা। ইট ইজ ভেরি ভেরি স্ট্রং। আমি জানি না এখানে কি কি হয়। আমি অনেক এই আবার হয়ে গেছে, এটা হওয়ার কথা না। এটা ইন্টারনেটের প্রবলেম। ওকে মাসুদ, শোনা যাচ্ছে কথা বলতে পারি? মাসুদ ভাই আপনি কি একটু, হ্যাঁ আপনি কথাটা শেষ করেন, তারপরে আমি মুজিবের কাছে আসবো। আমার কথাটা হচ্ছে যে উনি হঠাৎ করে যদি এটা বলেন যে এটা আর্মিতে এরকম কোনো আইন নেই, বাট দেশের তো একটা আইন আছে। আর্মিতে যদি আইন নাও থাকে, গুম খুনের বিচারের আইন নেই বলে আমি শুনছি, তো সেক্ষেত্রে দেশের তো আইন আছে। তো যখন আর্মিতে আইন নেই, লিভ দেম টু দি কান্ট্রি ল, টু দি ন্যাশনাল ল। না মাসুদ ভাই, না, সাবজেক্ট এরকম না।
আপনি ক্যাডেট কলেজের ছাত্র, আপনি আর্মি পরিবারের সন্তান ভাই। আর্মিতে ওই আইন নাই খুনের বিচার করার, আর্মিতে ওই নাই আইন নাই দেশদ্রোহিতা করার, কিন্তু শৃঙ্খলা ভঙ্গের আইন আছে কিনা? অফকোর্স অবশ্যই আছে। তাইলে সামান্যতম শৃঙ্খলা ভঙ্গ করলে বিচারের সম্মুখীন হতে হবে। আচ্ছা, তাইলে আর্মি অফিসাররা শৃঙ্খলা ভঙ্গ করছে, এই আইনে তাদের কেন বিচার করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে হ্যান্ড ওভার করা হয় নাই? সে এই কথাটা না বলে কেন বলে যে উনি জাজ অ্যাডভোকেট জেনারেলের অফিসের উনি 5 জন না 6 জন জাজের সাথে কথা বলেছে? লাইক আপনার কাছে মনে হয় না টোটাল সাবজেক্টটা ইটস জাস্ট এ ম্যাটার অফ মকারি? আইওয়াশ, দে আর ট্রাইং টু ডু অ্যান আইওয়াশ। এবং এটা কেন করছে আমি সত্যি, যেখানে একেবারে দিনের মতো পরিষ্কার যে এরা সবাই এদের সম্পর্কে আইসিটিতে কখন কেস যায় একটা জিনিস আমাদের বোঝা দরকার। আপনি নর্মাল কেসে একটা সাধারণ কেস ধরেন, আপনি একটা ফৌজদারি কেস যে কোনো কেস, যে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে একটা কেস করলেন, কেস করার পরে এটাতে আস্তে আস্তে ইনভেস্টিগেশন হলো, ইনভেস্টিগেশন হয়ে চার্জশিট হলো, চার্জশিট হয়ে আপনি 10 জনের নামে বলছিলেন, 3 জন অ্যারেস্ট হয়ে গেল। এটা হচ্ছে নর্মাল কেস ইন ম্যাজিস্ট্রেট কোর্ট। বাট আইসিটি তা না। আইসিটি হচ্ছে আপনি ইনভেস্টিগেশন করবেন, you will finish the investigation, you will make sure that every proof is accurate, you will make sure that you have proved in your investigation beyond any doubt যে এরা অপরাধী। এই সমস্ত প্রমাণাদির সঙ্গে নিয়ে তারপরে আপনি সাবমিট করবেন। দ্যাট ইজ দি রুল অফ আইসিটি। এটা সাধারণ আইনের মতন না। তার মানে যখন এই কেস করা হয়েছে বিয়ন্ড এনি ডাউট যে এরা অপরাধী, এখন দে উইল অল বি অ্যারেস্টেড। এবং তারপরে বিচার কার্যে দেখা যাবে যে যদি কেউ কোনো ফাঁক ফোকর দিয়ে বা কেউ যদি রিয়েলি নির্দোষ হয়, উইল কাম আউট। কিন্তু এদের সম্পর্কে সমস্ত প্রমাণাদি দেওয়া আছে অলরেডি, এটা প্রমাণ করার দরকার নেই। আর আইসিটির কেসটা টোটালি ডিফারেন্ট। তো এই জিনিসটা, তার মানে এই যে 15 জন অফিসার, they all have been implicated, all have accurate proof আছে, অনেকের sufficient proof আছে যে তারা গুম, খুন, অন্যায় এগুলোর সঙ্গে জড়িত ছিল। এই কথাটা আসার পরে কি আর্মির ইজ্জতে লাগে না? এই কয়েকজন আনরুলি অফিসার্স যে কাজগুলো করেছে, এটা কি লাগে না? অফকোর্স লাগে, আমরা জানি লাগে। কেমন জানি? আর্মি যত লোকের সাথে কথা বলা সম্ভব, যত ক্রস সেকশনের সঙ্গে কথা বলা সম্ভব, ক্রস সেকশন বলতে আমি বলছি এভরি ক্রস সেকশন, আর্মি অফিসার্স, নন কমিশন অফিসার্স, সেফয়েজ, সমস্ত ক্রস সেকশন আমরা আলাপ করে দেখেছি। এভরিবডি ওয়ান্টস এটার বিচার হোক, মাত্র কয়েকজন চাচ্ছে না বিচার, মাত্র কয়েকজন বিচার চাচ্ছে না। এটা দেশের লোককে বুঝতে হবে যে মাত্র কয়েকজন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, জাস্ট কয়েকজন। এই কয়েকজন কারা ইজিলি চিনে ফেলতে পারবেন যে এরা কারা, যে এদের সবার একটা গুণ, সবার এক একজনের এক এক চেহারা, এক একজনের একটা বাড়ি, বা সবার একটা জিনিস ঠিক আছে, ভারতের প্রতি পদলেহনের ব্যাপারে কেউ পিছিয়ে নেই এরা। ওকে মাসুদ ভাই, আমি আপনার কাছে ব্যাক করব। নীরা, আপনার সাথে কথা বলি না, আপনার সাথে কথা বলার পর আমি মুজিব ভাইয়ের কাছে যাব। আপনি আমাকে একটা কথা বলেন, এই অপরাধীদেরকে আমি সরাসরি এদেরকে সেনা কর্মকর্তা বলতে আমার লজ্জা লাগে যে বাংলাদেশের মতো জায়গায় এই হারামজাদার বাচ্চারা সেনা অফিসার র্যাঙ্ক পড়ে তারপরে খুন করে, সেনা অফিসারের র্যাঙ্ক পড়ে তারা ধর্ষণ করে, সেনা অফিসারের র্যাঙ্ক পড়ে দেশদ্রোহিতা করে, সেনা অফিসার হিসাবে শপথ নিয়ে মিলিটারি একাডেমিতে দেশদ্রোহিতা করে। আপনি দেখেছেন এদেরকে যখন আদালতে হাজির করা হয়েছে, আপনি অবাক হয়ে যদি তাদের দিকে তাকায় দেখেন, তারা যেভাবে বীর দর্পে ঢুকতেছিল, যেভাবে বীর দর্পে তারা আদালতে ঢুকতেছিল, তাদের কাছে দেখে মোটেও মনে হয়েছে যে এদেরকে দেখলে মনে হয় না ওয়েল রেস্টেড, ঘুমাইছে, রাত্রে আড্ডা মারছে, একত্রে কার্ড খেলাইছে। শুয়ারের বাচ্চারা বান্দির পুঁতে গো, হাতেও করা দেয় নাই, হাতে করাও নাই, জমিদারের বেশে বীর দর্পে তারা আদালতে ঢুকতেছে। আপনার মনে হয় যে এরা খুনি? আপনার মনে হয় এরা ধর্ষক? আপনার মনে হয় এরা অপহরণকারী? আপনার মনে হয় এরা দেশদ্রোহী? তাইলে তাদের জন্য কোনো আইন নাই নীরা? এদের জন্য যে আইন আছে বা নাই এটা তো পরে চিন্তা করার বিষয় তাদের। তারা তো মনেই করতেছে তারা কোনো অন্যায় করেনি,
তাদের মাথার উপরে তাদের গডফাদাররা বসে আছে, তারা একদম নিশ্চিন্তে ঘুমিয়ে তারা একদম নিশ্চিন্ত ভাবে আসছে এবং নিশ্চিন্ত ভাবে তারা ওই মানে বাহবা নিয়ে তারা চলতেছে, যা আমাদের দায়িত্ব ছিল, যা আমাদের করা ছিল তা আমরা করেছি, আমাদের কোনো ভয় নাই। আসলে তো তাদের কোনো ভয় নাই, কারণ তারা তো বাংলাদেশের পক্ষে কিছু সার্ভ করেনি, তারা ভারতের ইন্টারেস্ট প্রোটেক্ট করেছে এবং সেই ভারত তাদের মাথার উপরে বসে আছে এবং তাদেরকে পূর্ণ বহাল রাখার জন্য এবং তাদেরকে বিচারের আওতায় না আনার জন্য যা যা করা দরকার 2017-তে সবকিছু তারা করিয়ে নিয়েছে, তাদের বিচার হবে না। আর তারা এগুলো সম্পূর্ণ হয়েছে আই ওয়াশ, এভাবে দেখে দেখে এটার পিছনে আরেকটাই করে কে কোথা থেকে দেশের বাইরে চলে যাবে এটা বাংলাদেশের জনগণ টেরও পাবে না, তারা পরে জানবে। কারণ বাংলাদেশ এই যে 16-17 বছর চলছে কার আইনের উপরে? হাসিনা আইন। এই হাসিনা আইন কোথা থেকে আসছে? ভারত আইন। ওই ভারতের কথার উপরে সবকিছু চলছে। তো আমরা কথা বলতে গেলে সবকিছুর শুরুতেই যে ভারত চলে আসে এবং বলি, কেন বলি যে ভারতের কথা বলাতে এত নাটক এত বর্ণিতা করার কিছু নাই। গত 54 বছরে এই বাংলাদেশটাকে এরা তিলে তিলে ধ্বংস করছে এবং এটা একদম ক্লিয়ার। এখন এ বিষয় নিয়ে কথা বলার জন্য যারা আছে তারা তো অলরেডি ভারতের লাড্ডু খেয়ে বসে আছে, তারা বলবে। ডক্টর মাসুদ একটা কথা খুব ইন্টারেস্টিংলি একটা কথা বলছে যে আপনি গুম করেন খুন করেন কোনো অসুবিধা নাই, শুধু ভারতের ইন্টারেস্ট প্রোটেক্ট করেন আপনি স্পেশাল হয়ে যাবেন। খুন মাপ, বাংলাদেশের পক্ষে কিছু করবেন তখনই আপনার বিচার হবে। আপনি বাংলাদেশের পক্ষে মেজর জলিল কিছু করেছে, তাকে হাজতে যেতে হয়েছে, রাইট। আর শুধু তাই না, আজকে 57 জন অফিসারের জীবন দিতে হয়েছে কেন? তারা জানে যে এরা বাংলাদেশের পক্ষে, এদেরকে কেনা এত ইজি হবে না, এই নাটক করে এই কাজটা করা হয়েছে। মীরা আপনাকে একটু মনে করায় দেয়, বিডিআর এর কর্নেল গুলজার ভারতীয়দের উপরে গুলি চালাইছিল এবং বীর দর্পে সে সীমান্তে বাংলাদেশের জমি রক্ষা করেছিল, বাংলাদেশিদের জীবন রক্ষা করেছিল। এই গুলজারকে মির্জা আজম এমপি এবং অন্যান্য লোকজনরা মিলে তাকে টুকরা টুকরা করে কেটেছে। এটা হচ্ছে কর্নেল গুলজার। কিন্তু যে কর্নেল রিদওয়ান জনগণের উপরে জুলাই আগস্টে গুলি চালিয়ে একের পর এক হত্যা করেছে, তাকে এখন পর্যন্ত চাকরিতে রাখা হয়েছে, ওয়াকারের পাশে রাখা হয়েছে, তাকে ভিআইপি মর্যাদায় থাকতে দেয়া হয়েছে, তাকে এখন এয়ার কন্ডিশন বাসে করে আদালতে হাজির করা হচ্ছে। তাইলে ডক্টর মাসুদ যে কথাটা বলছে প্রিটি সিম্পল, আপনি খুন করেন, আপনি ধর্ষণ করেন, আপনি দেশদ্রোহিতা করেন, কোনো অসুবিধা নাই, শুধু একটা কাজ করতে হবে, ভারতের কল্যাণে কাজ করতে হবে। ওকে, আমি নীরা আপনার কাছে ব্যাক করছি, আমি ডক্টর মুজিব আপনার কাছে জিজ্ঞাসা করব। আপনি এতক্ষণ শুনেছেন নীরা কি বলেছে, ডক্টর মাসুদ কি বলেছে, তাহলে সার্বিকভাবে প্রচলিত আইনে তাদের জন্য কোনো বিচার নাই। আচ্ছা, কর্নেল ব্রিগেডিয়ার আজমি যে কথাটা বলেছে যে আর্মিতে গুমের কোনো বিচার করা যাবে না, খুনের কোনো বিচার করা যাবে না, সেই চারটা ভাবে বলছে। সে নাকি কয়েকজন জাজ অ্যাডভোকেট জেনারেলের ওখানকার কমান্ড্যান্টদের সাথে ডিরেক্টরদের সাথে কথা বলেছে, তারা বলেছে নাই। আচ্ছা ডক্টর মুজিব, আমি যদি তাকেই সুযোগ পেতাম আমি কোশ্চেনটা করতাম, আর্মিতে তো শৃঙ্খলা ভঙ্গের বিচার সবারই হয়, তাহলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এদেরকে কেন ক্লোজ করা হয় নাই, এদেরকে কেন গ্রেফতার করা হয় নাই, এদেরকে ওই শৃঙ্খলা ভঙ্গের অপরাধের বিচার করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে প্রচলিত আইনে কেন হস্তান্তর করা হয় না, এর কিন্তু কোনো জবাব নাই ডক্টর মুজিব। থ্যাংক ইউ। প্রথম কথা হলো যে আর্মিতে আর্মির রুল অনুযায়ী বিচার হবে, কিন্তু আর্মির বাইরে আর্মির উপরে হলো দেশ, দেশ কিন্তু আর্মির নিচে না, আর্মির উপরে হলো দেশ এবং আর্মির উপরে হলো সুপ্রিম কোর্ট, আর্মির উপরে হলো আমাদের বিচার ব্যবস্থা। তো যেটা আর্মির মধ্যে নাই, ধরুন একটি স্কুলে একটা রকম নিয়ম থাকতেই পারে,
এবং স্কুলের আপনার আইনের মধ্যে যদি একটা লোকের কোনো রকম বিচারের একটা ব্যবস্থা না থাকে, এটা অবশ্যই সিভিল বিচারে চলে যাবে। ক্রিমিনাল বিচার ল আছে আমাদের, যেই ল আছে এটা চলে যাবে। সুতরাং আর্মির ভিতরে যেটা নাই সেটার জন্যই তো রাষ্ট্র আছে, সেটার জন্য রাষ্ট্রের বিচার ব্যবস্থা আছে। এবং যে কোনো কিছু আর্মির ভিতরে না থাকলে অবশ্যই রাষ্ট্রের ভিতরে চলে আসবে অটোমেটিকলি। আর আর্মির ভিতরে যে কোনো রকম শৃঙ্খলা ভঙ্গ করা, আপনার যদি একটা লাইন ভেঙে যদি আপনার খাওয়া আগে নেয়, সেটাও একটা বিচার ব্যবস্থা আছে আর্মি। সুতরাং এটা অবশ্যই তারা করতে হবে। এটা আমাদের আর্মির দুর্বলতা, তারা এটা করে নাই। এখন আমি একটু অন্যভাবে জিনিসটাকে দেখি। আমরা অবশ্যই সবাই একইভাবে বলবো যে এই জিনিসগুলো হওয়া উচিত ছিল, এগুলো ঠিক হয় না, এই বিচার সবই আমরা ক্রিটিসাইজ করি। কিন্তু অন্যভাবে যদি আমরা দেখি, আমার কাছে একটা জিনিস কেন জানি মনে হয় যে এরও পিছনে কি কোনো ষড়যন্ত্র কাজ করতেছে কিনা। আপনি যদি ভালো করে দেখেন, গত 53 বছরে আমরা একটা দেশের দেশপ্রেমিক লোক, রাজনৈতিক দলের দেশপ্রেমিক, সেনাবাহিনীর দেশপ্রেমিক লোকরা একটা দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন করছে। এই দেশটাকে যেভাবে তৈরি হওয়া উচিত ছিল, দেশের একদম লগ্ন থেকেই বলবো আমি, আমাদেরকে আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এটা একটা বিদেশি কনস্পিরেসি, এটা কন্টিনিউসলি কাজ করতেছে। এই দেশের পলিটিক্যাল লিডার, পলিটিক্যাল সিস্টেম এবং আর্মির যে সিস্টেমগুলোকে এবং বিচার ব্যবস্থা, সমস্ত লেভেলের সিস্টেমগুলোকে আস্তে আস্তে ধ্বংস করার জন্য। এবং পাশাপাশি অলওয়েজ একটা আপনার ন্যারেটিভ তৈরি করা হয় টু ক্রিয়েট এ মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যামং দ্য পিপল, আমাদের একটা ইনস্টিটিউশনকে নিয়ে। আমি মনে করি যে আর্মিকেও, যেমন আর্মি একটা দেশপ্রেমিক আর্মি, আমাদের জনগণের তাদের প্রতি একটা শ্রদ্ধা আছে। এবং আমি মনে করি 95%, মোর দেন 95% আর্মি আমাদের দেশপ্রেমিক আর্মি, এবং তারা যে কোনোভাবে করার জন্য সর্বদা তৈরি। কিন্তু এই আর্মিটাকেও যখন কন্ট্রোভার্সিতে আনা হয়, এই আনার জন্য কিছু লোক আর্মির ভিতর থেকে কাজ করতেছে এবং কিছু লোক বাইরে থেকে কাজ করতেছে। আমি কেন কথাগুলো বলতেছি, আপনি দেখবেন যে জিনিসকে নিয়ে আলোচনা হচ্ছে না বাংলাদেশে, হঠাৎ করে কি নন্দী ওই জিনিসটা উঠাই নিয়ে আসছে, এবং তখন আমরা এটা নিয়ে লাফালাফি শুরু করি। আমার কাছে কেন যেন মনে হয় অনেকগুলো জিনিসই আমাদের পিছন থেকে নাড়াচাড়া হচ্ছে, এবং যখনই এটা পাবলিকের কাছে আসতেছে না, ওইটা এই জিনিসটাকে উস্কিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদেরকে নিয়ে আসা হচ্ছে। আমাদের সাবধান থাকতে হবে। আমরা যদি অন্যর উস্কানিতে প্রতিটা অঙ্গকে, আমাদের রাষ্ট্রীয় যে অঙ্গগুলোকে, যেগুলোকে আমরা তৈরি করা উচিত, আমাদের সংঘবদ্ধ থাকতে হবে, দেশপ্রেমিক থেকে জিনিসগুলো স্ট্রং করা, সেখানে কিন্তু বারবার যদি আমরা ওদের উস্কানিতে আমরা ওগুলোকে ধ্বংসের দিকে নিয়ে থাকি, তাহলে আমরা কি করবো? আমাদের দেশটাকে অস্থিতিশীল করবো এবং একটা অকার্যকর রাষ্ট্র তৈরি করবো। এবং এটা তৈরি করার জন্য একটা দেশ এবং তাদের যেই ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে এবং তাদের যেই রাজনৈতিক ওইখানের প্রতিপক্ষ আছে, তারা কিন্তু সংঘবদ্ধভাবে কাজ করতেছে আমাদের দেশটাকে একটা অকার্যকর দেশ হিসেবে তৈরি করার জন্য। এবং যখনই আমাদের দেশে কিছু একটা ভালো হচ্ছে, সেটাকে কাউন্টার করার জন্য। আপনার নিশ্চয়ই মনে আছে যে আপনার রোহিঙ্গার ব্যাপারে একটা কথা উঠছিল, ইউনাইটেড নেশনস থেকে প্রথমবারের মতো আপনার ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল আসছিলেন, 4 দিন ছিলেন এবং কিছু কাজগুলো আগানোর চেষ্টা করছে। সাথে সাথে এটা কি নন্দী, সে চন্দন নন্দী এটা নিয়ে কথা শুরু করলো। ওর সাথে সাথে বাংলাদেশে তাদের সাথে যতগুলো রাজনৈতিক দল সম্পৃক্ত ছিল, এবং আপনি জানেন তারা প্রত্যেকে এটা নিয়ে কথাবার্তা শুরু করলো, এবং এটা নিয়ে একটা পর্যায়ে চলে গেল যে পুরোপুরি এটা এন্টি হয়ে গেল। এখন এই যে এখন তার কি কথা বলতেছেন যে রোহিঙ্গার ব্যবস্থা, ওদের যে সমস্যাটা আছে আমাদের, এটা কিভাবে সমাধান করবে? ডক্টর মুজিব, আপনাকে আপনাকে থামাবো কারণ আপনি একটা ইম্পর্টেন্ট বিষয়কে টাচ করছেন। আমি আপনাকে থামাবো। আপনি যে লোকটার কথা বলছেন, চন্দন নন্দী, এখানে আরো একটা ক্যারেক্টার ছিল। কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার কাছে হেল্প চেয়েছিলেন, জাতিসংঘের কাছে উনি হেল্প চেয়েছিলেন রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য, এবং উনি জাতিসংঘে এসে এখন আলোকপাত করলেন। জাতিসংঘ মহাসচিব ইউএস ফোর্সের কাছ থেকে উনি হেল্প চাইলেন। উনি হেল্প চাওয়ার পরে আমেরিকা এই সাবজেক্টটায় রোহিঙ্গাদেরকে সরানোর জন্য একটা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরির ব্যাপারে
যখন আমেরিকার হেল্প চাইলো তখন আমেরিকান স্পেশাল ফোর্সের এক ভদ্রলোককে অ্যাসেস করার জন্য তাকে পাঠানো হলো। এই ভদ্রলোকের নাম জেনারেল টেরেন্স আরভিল জ্যাকসন। এই ভদ্রলোক বাংলাদেশে গেলেন। বাংলাদেশে গিয়ে উনি ওয়েস্টিনে ঢুকলেন। ওয়েস্টিনে ঢোকার পরে উনি গুলশানে গেছেন, বনানীতে গেছেন, চট্টগ্রামে যাওয়ার প্ল্যান করছেন, বিভিন্ন ভাবে সবকিছু করছেন যে ওখানে যাবেন, অ্যাসেস করবেন এবং ওখানে ব্যাক করবেন, এবং ইউনাইটেড নেশনস এর কর্মকর্তাদের সাথে উনি আলাপ আলোচনা করেছেন। এখন একটা জিনিস ঘটেছে, উনি যখন ওয়েস্টিনে আবার ব্যাক করেছেন, বারটা ছিল শুক্রবার রাত্র। এখন একটা কথা আছে, শুক্রবার রাতের পরে ওনাকে আর কেউ দেখে নাই, এই জেনারেলকে কেউ দেখে নাই। শনিবার দিন সারাদিন উনি বের হন নাই। রোববার দিন রুম ক্লিন করতে গিয়ে ওনার ডেড বডি পাওয়া গেছে। এখন যখন ওনার ডেড বডি পাওয়া গেছে, একটা কথা, ওয়েস্টিনের লোকজনরা কয়েকটা কথা বলেছে যে সিভিল ড্রেসে শুক্রবার দিন রাতে বেশ কিছু লোকজন ওনার রুমের চারপাশে, হোটেলের চারপাশে রেকি করেছে, এবং তারা ওখানে দেখেছে যে লোকগুলোর আনাগোনা অস্বাভাবিক মনে হয়েছে। এখন হোটেল কর্তৃপক্ষ বলছে যে পুলিশকে জানাও, আর্মিকে জানাও, ইন্টেলিজেন্সকে জানাও, তারা এটা দেখো। আর্মি সিকিউরিটি ইউনিট থেকে বলা হয়েছে এভরিথিং ইজ নরমাল, এটা নিয়ে কাউকে আর রিপোর্ট করার কিছু নাই। শুক্রবার রাতে বলা হয়েছে, এটা নিয়ে কাউকে কিছু বলার নাই। কিন্তু একটা কাজ করেছে, পুরো ইন্ডিয়াতে শুক্রবারের নিউজ পোর্টাল সব জায়গায় বলা হয়েছে যে এই জেনারেল বাংলাদেশে গেছে মোদিকে খুন করার জন্য। আপনি ইন্ডিয়ান নিউজ পোর্টালে যদি দেখেন, এই চন্দন নন্দী সহ প্রত্যেকটা নিউজ পোর্টালে দেখাইছে যে জেনারেল টেরেন্স আরভিল জ্যাকসন বাংলাদেশে গেছে মোদিকে খুন করার প্ল্যান নিয়ে, অ্যাসাইনমেন্ট নিয়ে, এবং এটার জন্য আরভিল জ্যাকসনকে, এই টেরেন্স জ্যাকসনকে ওখানে মেরে ফেলা হয়েছে। এখন একটা কথা, লোকাল লোকজনরা বলতেছে 2 জন সুন্দরী মহিলাকে তার রুমে ঢুকতে দেখছে। আবার কেউ একজন বলছে ভারতীয় হাই কমিশনের একটা লোক ওই দিন বারে গিয়ে মদ খাইছে। এক একজন এক এক কথা বলে, বাট ফ্যাক্ট টু দ্য ম্যাটার ইজ এই আর্মির জেনারেল মারা গেছে ওখানে। এখন আমেরিকা এটাকে কোনোভাবে অ্যাডমিট করে না যে তাদের একজন অপারেটিভ অথবা শার্প শুটার অথবা অ্যাসেসমেন্টের দায়িত্বে যে থাকে প্রকিউরমেন্ট অফিসার, তাকে ওখানে মেরে ফেলছে, এ কথা মিলিটারিরা, ইউএস আর্মি এটাকে অ্যাডমিট করবে না। আমেরিকান এম্বাসি ওই হোটেলে গিয়ে তার ডেড বডিটা নিছে, তার জিনিসপত্র নিছে, জিনিসপত্র নিয়ে তাকে, তার ডেড বডি আমেরিকায় পাঠিয়ে দিছে। এখন কোয়েশ্চেন, ভারতের 2-4 জন ব্লগার বলছে যে মোদিকে মারতে গেলে বাংলাদেশের হোটেল ওয়েস্টিনে এই জেনারেল কেন যাবে? মোদিকে মারতে গেলে সে হয়তো কোনো বর্ডারে যাবে, আর মোদির বাংলাদেশে আসারও কোনো প্ল্যান নাই, সে ওখানে কেন যাবে? আমি এখানে দেখাতে পারবো আপনাদের সামনে, ভারতের কমপক্ষে 100টা মিডিয়া বলছে মোদিকে মারার জন্য ইউনুস এই বা মেরিন একজন জেনারেলকে বাংলাদেশে আনছে। এখন শেষ একটা কথা, পাকিস্তানের একটা পত্রিকা আছে ডিফেন্স, কি জন্য একটা ডিফেন্স, তারা একটা পত্রিকা বের করে, তারা এবং ভারতের ওই 7 সিস্টার্স এর ওখানের কিছু ব্লগার একটা কথা লিখছে। টোটাল সাবজেক্টটা কি, এই টেরেন্স আরভিল জ্যাকসন গেছিল মেঘালয়ের শিলং এ, এই যে সালাউদ্দিন আছে, তারা যে ওখানে ইন্ডিয়া একটা কালাদান প্রজেক্ট করবে, ওখানে রোহিঙ্গারা যাতে ওখানে ব্যাক কইরা না যায়, এটাকে যে কোনো মূল্যে থামানোর জন্য এই জেনারেলকে কাট করা হয়েছে, তাকে ওই চিটাগং পর্যন্ত যাইতে দেওয়া হয় নাই। তাহলে ভারত সফল হয়েছে তাকে মেরে। এত স্টোরিটা আপনাকে আমি বললাম, ওই চন্দন নন্দী নিজেও বলছে এই বেটা হারামজাদা
এই চন্দন নন্দী কি করে জানেন? বাংলাদেশের রাজনীতিবিদদের ফোন করে হাসিনার সময় হুমকি দিত, ধমকি দিত, থ্রেট করত, নূরেরে বলছে তার হাত পা ভাঙ্গা দিবে, এই চন্দন নন্দী। আর আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই টেরেন্স জ্যাকসন উনি গেছিলেন বাংলাদেশে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করানো যায় কিনা, রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা আন্তর্জাতিক অঙ্গনে রিপোর্টের জন্য। আমি কয়েকটা ছবি দেখাবো দর্শকবৃন্দ এবং ডক্টর মুজিব, নীরা এবং ডক্টর মাসুদ, আপনারা দেখেন রোহিঙ্গাদের অবস্থা কি। আমরা বাংলাদেশে বসে মুজিব ভাই প্যালেস্টাইন নিয়ে কান্দি, কিন্তু আমাদের ঘরের পাশে কি হচ্ছে মুজিব ভাই? এবার বলেন। কয়েকটা জিনিস ক্লিয়ার করি। আপনি অনেকগুলো ইস্যু নিয়ে আসছেন, আমি একটা একটা করে একটু চেষ্টা করি ক্লিয়ার করার জন্য। একটু সময় দেন আমাকে। এক নম্বর হলো আমেরিকা আলেন্দেকে মারার পরে এবং আর কয়েকটা সিআইএ থ্রুতে কয়েকটা ঘটনা ঘটার পরে আমেরিকায় কংগ্রেসের ল হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই, যে আমেরিকার সিআইএ বা আমেরিকার কোন এজেন্সি বাইরে কোনো জায়গায় কোনো রাষ্ট্রপ্রধানকে মারতে পারবে না এবং কোনো চেঞ্জ করতে পারবে না, ল বাই ল। আর এটা যদি কখনো করতে হয়, মানে এই ধরেন মোদির কথা যে কাহিনী ওরা ছড়াচ্ছে, আমি জিনিসটা ক্লিয়ার করার জন্য বাংলাদেশি যারা দর্শক এবং ইন্ডিয়ান যদি কেউ দেখে করে দিই, যদি আমেরিকা মোদিকে মারতে হয়, এটা প্রেসিডেন্টের পারমিশন ছাড়া কোনোভাবে সম্ভব না। আর প্রেসিডেন্ট যদি কখনো পারমিশন দেয়, যে প্রেসিডেন্ট হোক, ট্রাম্প হোক, যে প্রেসিডেন্ট হোক, সেই কিন্তু কংগ্রেসের কাছে দায়বদ্ধ থাকবে বাই ল যদি এটা কখনো করে, এবং ইট উইল বি ক্রাইম। কারণ এটা ল পাস করা আছে কংগ্রেস থেকে যে ইভেন প্রেসিডেন্ট ক্যান নট অর্ডার এ অ্যাসোসিনেশন অফ এ ফরেন হেড অফ দ্য গভর্নমেন্ট। সুতরাং যারা এই কাহিনী সাজাবার চেষ্টা করতেছে তারা আমেরিকার লই জানেন না, এবং তারা একটা সস্তা একটা জিনিস তৈরি করার চেষ্টা করতেছে, এক নম্বর। দুই নম্বর হলো আপনার এটা আপনি ক্লিয়ার করে দিচ্ছেন, এবং এই যে বডিটা যে নিয়ে গেছে আমেরিকান এমবেসি, বাংলাদেশে এটা পোস্টমর্টম হয় নাই। আমি আপনাকে এটা ক্লিয়ার বলে দিতে পারি, আমেরিকা কিন্তু কিছু বলবে না, কিন্তু দে নো হোয়াট হ্যাপেন। তারা এটা ইনভেস্টিগেশন করতেছে, তারা এটা ফাইন্ড আউট করছে হাউ হি ওয়াজ মার্ডার্ড, ওকে, এবং কারা এটা পিছনে আসছে আমেরিকা কিন্তু ছেড়ে দিবে না। আমেরিকাকে যারা এত সহজ মনে করে ওদের একটা আর্মি, আমেরিকাতে দে ডোন্ট কেয়ার। একটা আমেরিকান সিটিজেন, ফরগেট অ্যাবাউট আর্মি, একটা বিরাট অফিসার, একটা সিটিজেন যদি কোনো দেশে কোনো জায়গায় মারা যায়, আমেরিকা অ্যাজ এ হোল কান্ট্রি টেক রিভেঞ্জ অন দ্যাট, এটা আপনি জানেন। আমেরিকা ডোন্ট কেয়ার অ্যাবাউট আদার কান্ট্রি সিটিজেন, বাট আমেরিকা কেয়ার অ্যাবাউট দেয়ার ওন সিটিজেন। সুতরাং তারখানে একটা জেনারেল একটা অ্যাসাইনমেন্টে গেছে বাংলাদেশে, এবং আপনি তাকে ওয়েস্টের মধ্যে মেরে ফেলছেন, আপনি মনে করেন আপনি পার পেয়ে গেছেন, আপনি দেখবেন এটা ঘা কত জোরে আসে আপনার গায়ে লাগে। ইউ জাস্ট ওয়েট এন্ড সি। আমি ক্লিয়ার করে দিই আপনাদেরকে। নাম্বার টু হলো, আমি যে জায়গাটা আপনি প্রথমে বলতেছিলাম, আপনি যদি দেখেন 71-এর পর থেকে শুরু করে এখন, এবং এই যে আগস্টে যে আন্দোলনটা হলো, আপনি দেখেন আন্দোলনটা কিন্তু সার্বজনীন ছিল। হ্যাঁ, আপনার কোনো রাজনৈতিক দল এটাতে লিড দেয় নাই, এটা সত্যি। বিএনপির মতো একটা দল লিড দেয় নাই এটা। হ্যাঁ, এবং এই যে লিড দেয় নাই তার পিছনেও কারণ আছে। আপনি যদি ভালো করে অ্যানালিসিস করে দেখেন, দেখবেন যে আপনি এটার পিছনে ভারতের রয়ের কালো সাহায্য আছে, এবং যেহেতু র দ্বারা কন্ট্রোল আমাদের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দরা, এই জন্য এটা দেয় না। কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই 24-এর আন্দোলনকে সাকসেস করছে, এবং তারপর থেকে যদি আপনি প্রতিটা ঘটনা দেখেন, যে জায়গায় জনগণ চাচ্ছে যা চাচ্ছে, এই ইউনিট সরকারের যতগুলো ভালো কাজ করতে যাচ্ছিল, গিভেন যে চায়নায় গেছে, চায়না থেকে এবং নানা দেশ থেকে বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আনার জন্য যে একটা বড় একটা প্রোগ্রাম করছে বাংলাদেশ, যেটা প্রথম হচ্ছে। আপনার বাংলাদেশে এরা চেয়েছে পোর্টগুলোকে মাফিয়া থেকে বের করে নিয়ে আসবে, নিয়ে এসে একটা কার্যকরী পোর্টের ব্যবস্থা তৈরি করবে। যতগুলো ভালো কাজে ইনিশিয়েটিভ বাংলাদেশে এই কারেন্ট সরকার নেওয়ার চেষ্টা করছে, প্রত্যেকটাতে তারা বাধা দিচ্ছে। প্রত্যেকটাকে এমনভাবে তারা ক্যাম্পেইন করছে পিছন থেকে যে এই জিনিসগুলো বাংলাদেশে ক্ষতি করবে, যদিও আমরা জানি এই জিনিসগুলো বাংলাদেশকে হেল্প করার কথা। এবং প্রতিটা জায়গাতে কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করছে, এবং তার সাথে ন্যারেটিভ তৈরি করার ব্যাপারে প্রথম আলো থেকে শুরু করে পুরো গ্রুপটা অ্যাক্টিভলি কাজ করতেছে। এবং তারা এই যে জনগণের প্রত্যাশিত আন্দোলনের পরে যে সব জিনিসগুলো হবে, প্রত্যেকটাই কিন্তু বাধা সৃষ্টি করছে, এবং একটা ভিন্ন ন্যারেটিভ তৈরি করে প্রত্যেকটাকে আনপপুলার করছে। আপনার 24-এর আন্দোলনে যারা নায়ক ছিল,
যাদেরকে আমরা সামনে দেখছি তাদের ফেসকে দেখে জনগণ ঝাঁপিয়ে পড়ছে, তাদের প্রত্যেকে আনপপুলার করা হয়েছে, তাদের সম্বন্ধে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে। এবং অনেক সময় যে দেখি যে এগুলো ফলসলি করা হয়েছে এবং এটা পিছনে একটা সংঘবদ্ধ দল কাজ করতেছে। আমরা কিন্তু তাদের কথায় নাচতেছি, ওই যে বলে না ইগলে কান নিয়ে গেছে, আমরা নিজের কান খুঁজে দেখতেছি। এবং প্রত্যেকটা জায়গায় আপনার এই যে পোর্টের ব্যাপারে শুরু যতগুলো আমি জিনিসগুলো বললাম, এই যে চায়নার থেকে প্লেন কিনবে, আপনার দেখেন একটা নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে। প্রত্যেকটা জায়গায় আপনার রোহিঙ্গার ব্যাপারে নতুন ন্যারেটিভ তৈরি করে জিনিসগুলোকে ডিরেল করা হচ্ছে। প্রতিটা জায়গায় আমি দেখতেছি শুধু ডিরেল হচ্ছে। আর কি নিয়ে নাচানাচি হচ্ছে এর থেকে ভারত থেকে এবং আমাদের এখানে যারা আন্দোলন মানে পলিটিক্যাল পার্টিগুলো আসতেছে, আমাদেরকে নির্বাচন দিতে হবে, নির্বাচন চাই। ভারত যেভাবে তাদেরকে বলছে নির্বাচনের জন্য, যেহেতু আপনার মনে আছে ইন্ডিয়ান আর্মির হেড যার কোন রকম ইনভলভমেন্ট হওয়ার কথা না বাংলাদেশের নির্বাচন ব্যাপারে, সে নির্বাচনের কথা বলছে, সাথে সাথে এখান থেকে বিএনপির বিরাট নেতা নাচানি শুরু করে দিল এবং বিএনপি সবাই নাচানি শুরু করলো, নির্বাচন দিতে হবে। এই যে আমরা যে ভারতের ন্যারেটিভকে নিয়ে নাচতেছি এবং ভারতের ন্যারেটিভকে নিয়ে বারবার আগাচ্ছি, আর আমরা প্রতিবার আন্দোলন করে আমরা আমাদের যে আন্দোলনের যে ইস্যুগুলো এবং জনগণের যে জিনিসগুলো নিয়ে আগাবার কথা, সেক্ষেত্রে আমরা সরে যেয়ে আমরা অন্য জায়গায় চলে যাই। এবং এটার জন্য এরা একটা সংঘবদ্ধ মিডিয়া কাজ করতেছে, কিছু লোক এটা পুরো ভারতীয় এজেন্ডাগুলোকে এস্টাবলিশ করার জন্য কাজ করতেছে। এবং আমি মনে করি আপনি যে একদম প্রথম যে ইস্যুটা নিয়েছিলেন যে আর্মির ব্যাপারে, যে আজকে যে এয়ার কন্ডিশনে বাসে করে নিয়ে যাওয়া আনা, সেটার পিছনে আমার কাছে কেন জানি মনে হয় আর্মিকে আনপপুলার করার জন্য এখানে একটা জিনিস এটা করা হয়েছে। কারণ এই প্রতিটা জিনিস দেখতেছি, একটু শেষ করি, আমি দেখতেছি আপনি যে আদার ওয়েতে চিন্তা করে দেখেন, দেখবেন যে এটার পিছনে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে এবং এই জিনিসটাকে আমাদের রাষ্ট্রীয় ইকোনমিকে নষ্ট করে। আমরা যতগুলো ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং আজকে ইউনূস সাহেবকে এমন বিতর্কিত করা হয়েছে, ইউনূস সাহেব মানে কোনোভাবে ছেড়ে যেতে পারলে যেন বেঁচে যায়। ইউনূস সাহেবকে এইভাবে ইন্টারন্যাশনালি ন্যাশনালি নষ্ট করা হয়েছে এবং তার সাথে যেই লোকগুলো কাজ করতেছে সকল কিছু উপদেষ্টা, তাদেরকে ইউটিলাইজ করে এই জিনিসগুলো করা হচ্ছে। এগুলো ব্যাপারে আমরা কিন্তু জনগণ, আমরা যারা আন্দোলনের মধ্যে সম্পৃক্ত ছিলাম, আমরা কিন্তু এই জিনিসগুলো ঠিকভাবে আমরা জনগণের উপস্থাপন করতে পেরেছি এবং আমরা আমার কাছে কেন জানি মনে হয় আমরা কিন্তু জনগণ কিন্তু হেরে যাচ্ছি এই জায়গাটা। ওকে মুজিব ভাই, আমি আপনার কাছে ব্যাক করবো। ডক্টর মাসুদ, আপনি একটা কথা বলেন। মুজিব ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে একটা ন্যারেটিভকে ব্যবহার করা হয় একটা বিশাল একটা এন্টিটি, যেমন আর্মিকে আন্ডারমাইন করার জন্য, আর্মি যাতে জনগণ আর্মির এগেনস্টে যাতে খেপে উঠে বলে যে এই আর্মি আমাদের আর দরকার নাই। এখন ইন্ডিয়া এই ন্যারেটিভটা কিভাবে তৈরি করে? ইন্ডিয়া এখন ওয়াকারকে বলছে না, আর্মি অফিসাররা স্পেশাল, আর্মি অফিসারদেরকে তোমাদের এত বিচার টিচার করা যাবে না, তাদেরকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। এবং ওয়াকার এটাকে ইমপ্লিমেন্ট করছে। সাথে সাথে কারা দাঁড়াচ্ছে? রুমিন ফারহানা আর্মির পক্ষে দাঁড়াচ্ছে, মির্জা ফাক আর্মির পক্ষে দাঁড়াচ্ছে, সালাউদ্দিনের মতো কুত্তার বাচ্চা এখন দাঁড়ায়া বলে যে প্রধান উপদেষ্টা আপনাকে বলি, প্রতিরক্ষা অফিসারদের বিরুদ্ধে এভাবে ট্রিট করা যাবে না তাদেরকে, আপনাদের সাথে সম্পর্ক। আলটিমেটলি এই ন্যারেটিভটা যদি তৈরি হয় তাহলে পরিস্থিতিটা এই হয়, জনগণ পুরো আর্মির উপরে বিতশ্রদ্ধ হবে মাত্র এই 30-35-40 জন এই কুত্তার বাচ্চা অপরাধীদের জন্য। এবং আরেকটা জিনিস দেখেন, আমি মনে করি সালাউদ্দিনের মতো লিডারকে দিয়ে এবং মির্জা ফাকের মতো লিডারকে দিয়ে, আব্দুল্লাহ ওয়াল মিন্টুর মতো লিডারকে দিয়ে, আমির খসরু মাহমুদের মতো লিডারকে দিয়ে বিএনপি কেও নিশ্চিহ্ন করার জন্য তাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং তারা রয়ের হয়ে এই কাজটা করছে। মাসুদ ভাই, আমি আপনার কাছে আমার এই দুইটা মন্তব্যের উপরে আপনার মতামত জানতে চাচ্ছি। Yeah, we are coming very close to really identify যে কোন কারা রিয়েলি সমস্যা করছে। রেসিডেন্সি করার সময় আমরা যখন মেডিকেল রেসিডেন্সি করি 25 বছর আগের কথা, আমরা একটা জিনিস শিখেছিলাম, একটা জিনিস বলা হতো, মেজর কোনো সমস্যা যখন আমরা বার করার চেষ্টা করতাম রুট কজ অ্যানালাইসিসে, মুজিব ভাই এগুলো ফেস তুলে আসছেন, আপনি জানেন যে তাতে যোগ করে বলা হতো যে যখন পারবা না, মানে ট্রাই টু কিস, KISS, কিস কি, keep it simple stupid, keep it simple,
ডোন্ট গো ফর টু কমপ্লিকেশন, ইউ উইল নট ফাইন্ড এর ওয়ে। সিম্পল রাখলে আস্তে আস্তে রাস্তাটা বেরিয়ে আসবে সামনে। তো আমরা একটা সিম্পল ওয়েতে চিন্তা করার চেষ্টা করি কিছুক্ষণের জন্য। ইন্ডিয়ান ন্যারেটিভ একটা জিনিস, অ্যান্ড ফ্যাক্টস আর একটা জিনিস। আমি দুইটা ঘটনা দিয়ে দেখাই, দুইটাই আজকে আলোচনা করেছেন আপনারা। একটা হচ্ছে এই জেনারেলের মৃত্যু। এই জেনারেলের মৃত্যুটা ইন্ডিয়ান ন্যারেটিভটা কি? ফ্যাক্টস হচ্ছে জেনারেল বাংলাদেশে ওয়েস্ট ইনে মারা গেছে। ন্যারেটিভটা হচ্ছে যে উনি গিয়েছিলেন মোদিকে মারার জন্য। এটা হচ্ছে ন্যারেটিভ, ইন্ডিয়ান ন্যারেটিভ। এটা করলে লাভ কি? লাভ হচ্ছে বাংলাদেশকে একটা অকওয়ার্ড পজিশনে ফেলে দেওয়া যায় বর্তমান সরকারকে। এই বর্তমান সরকার থাকা সত্ত্বেও এই বর্তমান সরকার কোনোভাবে পয়সা টয়সা দিয়ে বা কোনো কায়দায় এই আমেরিকান অপারেটিভকে নিয়ে আসছে মোদিকে মারার জন্য। ব্যাপারটা আলটিমেটলি ওটা আপনাকে ডিরেক্ট বলবে না, ভাবাবে ওইটা। এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ। এখন এই ন্যারেটিভটা হচ্ছে আমার একটা গোপাল ভাঁড়ের কাহিনী মনে পড়ে গেল, আপনাদের সবার মনে আছে নিশ্চয়ই, যে রান্না করছিল গোপাল ভাঁড় তাল গাছের উপরে হাঁড়ি রেখে নিচে আগুন দিয়ে। যে কি ব্যাপারে এখানে আগুন দিয়ে, প্রথম কথা যে আগুন ওখানে দিলে কি ওখানে হাঁড়িতে রান্না হবে? তো এই গল্পটা মনে পড়ে যায়। এই লোককে নিয়ে এসে, এই আমেরিকান অপারেটিভকে নিয়ে এসে বাংলাদেশ থেকে মোদিকে মারার ন্যারেটিভ যখন তৈরি হয়, আগুনটা এখানে আর হাঁড়িটা দিল্লিতে, ওই হাঁড়ি থেকে রান্না কিভাবে হবে আমি বুঝি না আর কি। যাক, এনিওয়ে, এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ অ্যান্ড ফ্যাক্টসের একটা ছোট জিনিস। ওরা করে কি, তাকিয়ে দেখবেন এটা কোনো বানানো কথা। কিপ ইট সিম্পল, আমি আসতেছি, আমি এটা সিম্পলি দেখাচ্ছি। ওরা প্রত্যেকটা পলিটিশিয়ানের সাথে যাদেরকে সম্ভব যোগাযোগ করে, ওরা আর্মি অফিসারদের সাথে যোগাযোগ করে, ওরা স্মল লিডার যেমন সালাউদ্দিন টাইপের লোকজন এদেরকে যোগাযোগ করে, এমনকি ধর্মপ্রাণ মানুষকে যারা কথা শোনায় খতিব তাদেরকে যোগাযোগ করে, বিভিন্নভাবে যোগাযোগ করে তাদেরকে তারা রেডি করে। ওদের মধ্যে বিক্রি হওয়ার জন্য অনেক লোক বসে আছে, এমনকি সাংবাদিক বসে আছে বিক্রি হওয়ার জন্য। তার সন্তান এখানে ভালোভাবে বাংলাদেশে কোথাও চান্স পায় নাই, ইন্ডিয়ান এক ইউনিভার্সিটিতে ঢুকা দেওয়া হয়েছে। জাস্ট এই কারণে তারা ইন্ডিয়ার পক্ষে চলে গেছে। খতিবকে ডেকে নিয়ে বলা হয়েছে, প্রথমে তো থ্রেট যে আপনি না বললে পরে আপনার বাঁচবেন না, তারপরে গুম করে নিয়ে সেই খতিবের কথা শোনেন নাই। এক নাম্বার, আপনি এখন থেকে বলা শুরু করবেন ইসকনের ওই যে লিডার তাকে যেন ছেড়ে দেওয়া হয় আপনার বক্তব্যের মধ্যে। আপনি খোদবা দিবেন, খোদবায় বলবেন ভারতের সাথে আমাদের রিলেশনটা ঠিক করা উচিত, খোদবার মধ্যে। ক্যান ইউ ইমাজিন ওরা কোন কোন জায়গায় মানুষের কোন কোন রন্ধ্রে ঢুকে চেষ্টা করছে দ্যাট তাদের ন্যারেটিভ যেন ঠিক মতো স্ট্যান্ড করে। আর আর্মি অফিসাররা তো বসেই আছে, একটা প্রমোশন আর এক সপ্তাহের ভ্যাকেশন ইন ব্যাংকক, তাহলে তো আর লাগে না, তারা বিক্রি হয়ে যায়। তারা দুঃখজনক যে আর্মি অফিসাররা এত ভালো ভালো অফিসার আমাদের দেশে আছে যা চিন্তাই করা যায় না, যা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করা যায়, সেখানে এই কতগুলো কুলাঙ্গার নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। এই ধরনের ভাবে ওরা করে কি, বিভিন্ন জায়গাতে দে কিপ দেয়ার পিপল, যেমন রুমিন ফারহানা, দে কিপ দেয়ার পিপল রেডি যে আমরা একটা রিলেটিভ দিব, তোমাদের কাজ হলো লাভ দিয়ে পড়বা, বোঝো বা না বোঝো, সেই জিনিসটাকে সমর্থন করার জন্য। তো ওরা জাম্প করে পড়ে, সালাউদ্দিন জাম্প করে পড়ে, রুমিন ফারহানা জাম্প করে পড়ে, আর্মি অফিসার কিছু রাত জাম্প করে পড়ে। কিন্তু আমাদের ওই খতিব সাহেব দেখে দেখে খুব মনে হচ্ছিল কৃষ্ণকায় একটু একটু ক্ষীণ স্বাস্থ্যের, কিন্তু মনে বিরাট বল ছিল দেখা যায়। উনি বলছেন আমাকে এগুলো করতে বলেছে, যে তুই এটা করবি, তুই ইসকনের ওকে, তুই ইসকন একটা ভালো জিনিস এটা বুঝাবি, ইসকনের লিডারের ইয়ের জন্য বলবি, বলে দিচ্ছে মানুষের সামনে। তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে, তারপরে সে বলে দিচ্ছে। তো এইভাবে ওরা এক একটা ন্যারেটিভকে রেডি করে। যেমন আপনারা বললেন, এইমাত্র বললেন যে এই এয়ার কন্ডিশন বাসেও এটা এদেরকে বলা হচ্ছে, ওয়াকারদের বলা হচ্ছে তোমরা এটা করো, বললে পরে ওর নেট ইফেক্টটা কী হবে এটা জানে ওরা। ওই এফেক্টের জন্য পাবলিকের উপর ছেড়ে দিচ্ছে, এফেক্ট পাবলিক করবে, বাট এইটা করতে হবে আর কি। এইভাবেই ওরা বিভিন্নভাবে, মানে দুইটা যে ফ্যাক্ট আনছেন, বোথ অফ দেম আর কারেক্ট। আমরা যদি এখন বলি এই ফ্যাক্ট থেকে, যে জেনারেল যিনি মারা গেলেন, আমরা যদি বলি যে ভারত রয়ের কোনো এজেন্ট এটা জানতে পেরে বুঝতে পেরে এসে they have killed him in the land of Bangladesh to put the government of Bangladesh in an awkward position, আমরা যদি এটা বলি, if that is our narrative, what is wrong in it? ডক্টর মাসুদ, সমস্যা একটা জায়গায় আপনি, আমি, নীরা বা ডক্টর মুজিব, আমরা মাইনরিটি, আপনি এই কথা বলছেন, আর বাংলাদেশের যারা টকশো করে, আব্দুল নূর তুষার,
আনিস আলমগীর, মাসুদ কামাল, এরা তো এই কথা এভাবে বলবে না, এটা তো আপনি আর আমি বলবো। মাসুদ কামালরা ওই 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 ন্যারেটিভের অংশ, ও ন্যারেটিভ তৈরির অংশ। মাসুদ কামাল ও ওদের পার্ট। মাসুদ কামাল অন্য কোনো পার্ট না, বাংলাদেশের পক্ষের লোক না সে। আপনারা তো এটা অত্যন্ত প্রতীয়মান। মাসুদ কামালের প্রতিটি কথা ইনিয়ে বিনিয়ে কোনো না কোনোভাবে ভারত একটা ভালো ব্যাপার, এটাই বোঝানোর চেষ্টা করে আর কি মাসুদ কামাল। নন্দী বাবুর ভাইরা ভাই, এরা এরা না না দে হ্যাভ গট, ওই যে এদেরকে ট্র্যাপও দেওয়া লাগে না, এতই সস্তা লোকজনেরা, মানি পর্যন্ত যাওয়া লাগে না, হানি দিলেই হয়ে যায় আর কি, মানি যেতে হয় না, এবং ওটাতে ওরা অভ্যস্ত। মাসুদ কামালও তাই। ওর গলা শোনেন নেই, ওর শোনার পর থেকে ওর কথা শুনলে পরে সাধারণ মানুষের মানে রক্ত টকবক করে ফুটে, ও বোঝে না আমার মনে হয়। তো ওই মাসুদ কামালদের কথা বাদ দেন, ওরা তো মাসুদ কামাল, প্রথম আলো, ডেইলি স্টার, দে আর রেডি, they have been paid, properly paid, and regular payroll আছে তারা। আপনার কি মনে হয় ডক্টর মাসুদ রহমান, রুমিন ফারহানার মতো বেটিরা এই ধরনের কথাবার্তা বলার জন্য সে দাঁড়ায় থাকে, যে তারে ওয়াকার ডাইকে একটু মাথায় পোছা দিয়া দেখলো, বা মাথায় অথবা পাশায়, মানে আপনার কি মনে হয় এদেরকে আপনি টাকা পয়সা দেওয়ার দরকার আছে এদেরকে? এখন আর মনে হয় তাও নেই। এখন ওরা অলরেডি ইন্ডিয়ার 3টা কোর্স আছে বললাম না, একটা মানে 6 বছরের কোর্সে 4 বছর হচ্ছে আমাদের এখানকার রেসিডেন্সির মতন। 4 বছর যদি কেউ কোর্স করে ইন্ডিয়ায়, তাহলে পরে আপনি ভারতের পক্ষে চলে যাবেন বাকি জীবনের জন্য। আর 2 বছর ফেলোশিপ যারা করে তারা ভারতীয়দের থেকে বেশি ভারতকে ভালোবাসা শুরু করে। সালাউদ্দিন তো 9 বছর ছিল ভাই, তো ও তো ভারতীয়দের থেকেও বেশি ভারতকে ভালোবাসে ন্যাচারালি। তার তো ফেলোশিপ তার এটার উপরে ফেলোশিপ করা আছে। আর এইগুলা যারা ছোটখাটো কোর্স করেছে, এই রুমিন ফারহানা জাতীয় যারা আর কি চিটকা ফুটকা যারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় শুধুমাত্র স্লোগান দেওয়ার জন্য যে ভারত ঠিক আছে, ভারত ঠিক আছে, কথাটা ডিরেক্টলি তা বলবে না, বাট প্রতিটি কথায় প্রতীয়মান হবে যে ভারতের পক্ষে চলে যাচ্ছে কথাগুলো। তো এনিওয়ে, এখানে মেজর একটা সমস্যা আমাদের বারবার বুঝতে হবে। বহু আগে মৌলানা ভাসানীর থেকে শুরু করে বড় বড় মানুষরা বলে গেছেন যে যদি আপনি বুঝতে পারেন যে ভারত আপনার শত্রু, পলিটিক্সের 80% আপনি বুঝে গেলেন। 80% of the politics you understand যদি আপনি বুঝেন যে ইন্ডিয়া ইজ বাউন্ড টু বি আওয়ার এনিমি, এটা বুঝতে হবে আর কি। এবং এখানকার ন্যারেটিভ দুইটাই, এবং ঘটনাগুলো, প্রত্যেকটা ঘটনা যদি আপনি মিলান, প্রত্যেকটা ঘটনা ন্যারেটিভ, যেটা মুজিব ভাই বললেন যে প্রত্যেকটা ঘটনার ন্যারেটিভ তৈরি, ইভেন রোহিঙ্গা, প্রত্যেকটা ঘটনার ন্যারেটিভ তৈরি করে ইন্ডিয়ানরা ফ্যাক্টস থেকে অনেক দূরে। ন্যারেটিভগুলো সবসময় বাংলাদেশের বিরুদ্ধে যায়, তারা ছাড়বে না। 40 বছরের ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে গেছে তাদের ইনভেস্টমেন্টের একটা স্ট্রং বিটকয়েন শেখ হাসিনা ধরা পড়ে গেছে, তাদের ইনভেস্টমেন্টের সমস্ত টাকা উড়ে গেছে। দে আর নট গোইং টু লিভ ইট সো ইজিলি, এত সহজে ছাড়বে না তারা। বগলের মধ্যে বাংলাদেশ, পুরা বডিটা একদিকে, হাত একদিকে, তার নিচে বগল, ওইখানে আমরা আছি। দে আর ট্রাইং দেয়ার বেস্ট এটা করার জন্য। দুঃখজনক হচ্ছে যে আমার দেশের মানুষ নিজের দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে, ভারতের পক্ষে দাঁড়িয়ে সেটাকে মদত দেওয়ার চেষ্টা করছে, এটাই দুঃখ আর কি। প্রত্যেকটা ঘটনাকে যদি আপনি দেখেন, প্রত্যেকটা ঘটনাই এই কিপ ইট সিম্পল, এই সিম্পল আইডিয়া যে ঘটনাটা কি ভারতের তোষামদের পক্ষে না বিপক্ষে, এটা দেখলে বুঝবেন যে কে গিলটি না। ভারতের পক্ষের লোক, বাস ঠিক আছে, এয়ার কন্ডিশন বাস ইজ ফাইন। ভারতের পক্ষের লোক না, ইউ আর অ্যারেস্টেড, ইউ আর ইন ট্রাবল। মাসুদ ভাই, আমি আপনার কাছে ব্যাক করছি। মীরা, আপনার কাছে একটু জিজ্ঞাসা করি, ডক্টর মাসুদ এবং ডক্টর মুজিব কয়েকটা কথা বলছে। এখন ব্যারিস্টার ফুয়াদ তাকে টকশোতে নিয়ে আসছে, টকশোতে আনার পরে তারে জিজ্ঞাসা করছে যে হাসিনার আমলেও তো বাংলাদেশের মিডিয়া ফ্রি ছিল, মুক্ত ছিল, তাইলে ব্যারিস্টার ফুয়াদ আপনি কেন বলছেন হাসিনা আমলে মিডিয়া নিয়ন্ত্রণ করতো হাসিনা বা কেউ? এবং ওখানে আব্দুল নূর তুষার, রুমিন ফারহানা এবং মাসুদ কামাল, এরা সবাই হ্যাঁ হ্যাঁ কথাটা তো ঠিক, আমি তো কথা বলেছি, আপনারা বলেন না কেন? তো ব্যারিস্টার ফুয়াদ একটা মন্তব্য করছে, আমি ব্যারিস্টার ফুয়াদের কথাটা আপনাকে একটু বলি, আমি বলি, তার ভিডিও নাই আমার কাছে। তো ব্যারিস্টার ফুয়াদ বলছে যে আমার তো মনে হয় এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা, আমার তো মনে হয় এখনো বাংলাদেশ রুল করছে আওয়ামী লীগ। তারপরে সঞ্চালক যে সে জিজ্ঞাসা করছে যে ব্যারিস্টার ফুয়াদ আপনি এটা বললেন কেন? তো বলছে
যে হাসিনার শাসন আমলে আমি যখন কথা বলতাম আমার ঘরের দরজায় ডিজিএফআই এসে ডিজিএফআই নক করতো, সিআইডি নক করতো, ডিবি নক করতো, আমি বাসায় ঘুমাইতে পারতাম না। কিন্তু আমি তো কোনোদিন শুনি নাই সাংবাদিক আনিস আলমগীরের দরজায় কেউ নক করছে। আমি তো কখনো শুনি নাই আব্দুল নূর তুষারের দরজায় কেউ নক করছে। আমি তো কখনো শুনি নাই মাসুদ কামালের দরজায় কেউ নক করছে। এবং আমি কখনো শুনি নাই এই যে ফেস দ্য পিপল ভয়েস কি জানি কি সাগর, সাইফুর সাগর, তার দরজায়ও কেউ নক করে নাই। আবার ওই যে টেবিল টক হাসিনা, ওই হাসিনার দরজায়ও কেউ নক করে নাই। তো এই এখন দেখা যায় ওই দিন রুমিন ফারহানা বলছে জেনারেল ওয়াকার না থাকলে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করা যাইতো না, ওয়াকার নিজের জীবনের উপর দিয়ে রিস্ক নিছে। আচ্ছা নীরা, আপনি কখনো শুনছেন রুমিন ফারহানার দরজায় ডিজিএফআই নক করছে, সিআইডি নক করছে, ডিবি নক করছে? আপনি এটা শুনছেন কিনা? এবং তাদের আচার আচরণে কি আপনার মনে হয় যে বাংলাদেশে হাসিনার পরিবর্তন এখনো হয়েছে নাকি হাসিনা এখনো রুল করে? আপনার কি মনে হয় টক শোতে তাদের কথাবার্তা শুই না? তাদের কথাবার্তা শুনে যেটা মনে হয় সেটা আসলে মানে ওই স্ট্যান্ডার্ডের এরা এখন পর্যন্ত ওই মাপকাঠিতে আসে নাই। আর হাসিনা যে রুল করতেছে এখনো, ফরগেট অ্যাবাউট হাসিনা। হাসিনা জাস্ট একটা পুতুল ছিল। এই পুতুলের পিছনে যে সুতা নাড়ছে আপনারা তার কথা বলেন। কারণ এই ভারত শুধু একটা জিনিস চাচ্ছে, যেটা আমরা বাংলাদেশের জনগণ আমরা এখন বুঝতে সক্ষম হয়েছি। এই ভারত চাচ্ছে এই আওয়ামী লীগ নামক একটা দলই শুধু বাংলাদেশে থাকবে, এছাড়া অন্য কোনো দল পার্টিসিপেট করতে পারবে না। শুধু দেখার জন্য, বোঝার জন্য, মানুষের চোখে ধুলা দেওয়ার জন্য তারা থাকবে। কিন্তু এই আওয়ামী লীগ নামক দলটিকে শুধু তারা টিকিয়ে রাখবে, এজন্য তাদের যা দরকার তারা তাই করবে এবং তাই করে যাচ্ছে। এবং তারা চাচ্ছে যে এই আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে, এর বাইরে মানে কি বলবো যে তারা জাদু দেখার জন্য, তারা পুতুল খেলা দেখানোর জন্য বিভিন্ন কয়েক গুটি দরকার। এই জন্য এদের মতো এই সাংবাদিক বলেন, পলিটিশিয়ান বলেন, এই যে কিছুক্ষণ আগে আমাদের মাসুদ ভাই বলছেন লিডার, গুটি কয়েক লিডার, এদেরকে তো আমি লিডার বলবো না, এরা হলো গুটি কয়েক বেঈমান। এই বেঈমানদেরকে যদি এই সমাজ থেকে মানে উৎখাত করা যায় তাহলে এই দেশটা বাঁচবে। আদারওয়াইজ আমাদের ভবিষ্যৎ যে অন্ধকার, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কারণ নীরা, আপনাকে আমি এই প্রসঙ্গটা থেকে সরাই, আমরা 1 ঘন্টার বেশি আলোচনা করেছি। কয়েকদিন আগে জেনারেল ওয়াকার দরজার পিছন দিয়া মির্জা ফখরুল রে তার অফিসে ডাকলেন এবং ওই মিটিংয়ে একজন অপরাধী জেনারেল ফজলে ইলাহি আকবর, এই কুত্তার বাচ্চাও নাকি ওখানে হাজির ছিল। এখন এটা নিয়ে দেশে বিতর্কের শেষ নাই, কিন্তু আইএসপিয়া এখন পর্যন্ত বলে নাই যে এই মিটিংটা হয়েছে অথবা হয় নাই। বাংলাদেশের সব মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এটা নিয়ে কথা বলা যাবে না। আচ্ছা, সেনাপ্রধান বাই আর্মি ল, বাই ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল, উনি বিদেশি কোন ডিপ্লোম্যাটদের সাথে কথা বলতে পারবেন না, রাজনীতিবিদদের সাথে কথা বলতে পারবেন না, কমিউনিকেট করতে পারবেন না উইদাউট দ্য পারমিশন অফ ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু ওয়াকার প্রতিনিয়ত আর্মির শৃঙ্খলা ভাঙছে, সংবিধানের দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাইয়া দিয়া সে কিছু একটা উল্টাপাল্টা করার চিন্তা করছে। আপনার কি মনে হয় না যে তাইলে আমি প্রথম যে কথাটা বলছি, ওয়াকার আইনের ঊর্ধ্বে চলে গিয়েই এই কাজগুলো করার সুযোগ পাচ্ছে, সাহস পাচ্ছে? আপনার কি মনে হয়? অফকোর্স
এটা তো সে প্রমাণ করে দিয়েছে। আর এখনো আমি যেটা বলবো যে আপনারা যে সংবিধানের কথা বলেন, এই সংবিধান কি আপনারা এখন পর্যন্ত ছুঁড়ে ফেলতে পারেননি, তাইলে আপনারা সংস্কার কি দিয়ে কোথায় কোন জায়গা করবেন? এগুলো তো সময় নষ্ট করা হচ্ছে। এগুলো মানে এক একটা বাহানা সামনে এনে এক একটা নাটকের এক একটা এপিসোড আপনারা জনগণকে দেখাচ্ছেন, আর বিহাইন্ড দ্য সিন আপনারা আপনাদের কাজ সেটাই করে যাচ্ছেন। আজকে আপনাদের বিচার হবে না, কিন্তু আপনারা ভারতের পক্ষে বলে আপনাদের বিচার হচ্ছে না বা হবে না বা হইতে দেওয়া হবে না। কিন্তু আজকে যদি বাংলাদেশের এজেন্ডা কেউ বাস্তবায়ন করতে যায়, তখন রাইডওয়ে তাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হবে, তাদেরকে ফাঁসি দেওয়া হবে, তাদেরকে যাবজ্জীবন দেওয়া হবে, তাদেরকে দেশদ্রোহী বলে দেশ ত্যাগ করার কথা বলা হবে। কারণটা কি? পুরো গোড়াঘাটে আসেন। আজকে এই কি 54 বছর যেভাবে চলছে, সামনেও কি আমরা এইভাবে চলবো? এই বাংলার জনগণ আর কত এই মানে এই ধ্বংসযজ্ঞ আর কত দেখবে? আপনারা লিডার বলেন, দেশে কোনো লিডার নেই। এই দেশে যে সকল বেঈমান আছে, এই বেঈমানদেরকে দেশ ছাড়া করতে হবে। এই বেঈমান যদি আজকে দেশ ত্যাগ করে, দেশ ছাড়া হয়, দেন বাংলাদেশ উদ্ধার হবে। আদারওয়াইজ বাংলাদেশ উদ্ধার হবে না। আপনারা এখনো ওয়াকার ওয়াকার বলতেছেন, এই ওয়াকার নিপাত যাক আজকে, কালকে দেখবেন আগামী দিন এই বাংলাদেশ মুক্তি হবে। আদারওয়াইজ এই বাংলাদেশ মুক্তি হবে না। ওকে নীরা, আমি আপনার কাছে ব্যাক করব। খুব ভালো কথা বলেছেন। আমি ডক্টর মুজিব আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করি। ডক্টর ইউনূস, আই এম সরি, ওয়াকার বিহাইন্ড দ্য সিন রাজনৈতিক নেতাদের সাথে দেখা করতে চায়, বিচার বিভাগের প্রধান বিচারপতির সাথে দেখা করতে চায়, ভারতীয় ডিপ্লোম্যাটদের সাথে বিচার করতে চায়, এবং সে চারিদিকে আগুন জ্বালাইয়া, নিজে আগুন জ্বালাইয়া লোকজনদেরকে দিয়া ঠাকুরগাঁয়ে যায়, অজিত দোভাল বা ভারতের অফিসিয়ালদের সাথে ঠাকুরগাঁও এয়ারপোর্টে দেখা করার জন্য। বিহাইন্ড দ্য সিন মির্জা ফখরুল ওইখানে যায়। এগুলো কিসের আলামত রে ভাই? ডক্টর মুজিব, এগুলো আলামত আপনারা নিজেও বুঝেন, বাংলাদেশ সবাই লোক বুঝে। একটা জিনিস কি দেখেন, আমি যদি আপনার সাথে কোনো গোপন আলাপ করতে যাই, আর এটা যদি বেড়ে যায়, এটার গোপন থাকে না। এখন সত্যিকার অর্থে যদি গোপন আলাপ হতো, এটা কোনোভাবে বের হওয়ার কথা না। তো যারা বের করলো যে আমি আপনার সাথে গোপন আলাপ করতেছি, তার একটা উদ্দেশ্যে বের করতেছে। তার মানে এক, আমাকে এবং আপনাকে কন্ট্রিবিউশন করার জন্য করা হচ্ছে। আমরা বুঝতে চেষ্টা করি কি বলতেছি আমি। কোনো জিনিস যখন গোপন থাকে না, এবং প্রতিটা জিনিস করার সময় যখন একটা জিনিস বেড়ে যাচ্ছে, আমি একটু আগে এই কথাটা বলতেছিলাম বারবার, আমরা বারবার একই জায়গায় ভুল করে ফেলতেছি। আপনি দেখেন, এই যে আপনি একটু আগে বললেন এখনো হাসিনা দেশ চালাচ্ছে। এই যে মিডিয়াগুলো আছে এখন, এই পর্যন্ত যতগুলো মিডিয়া, একমাত্র আমার দেশেই আমি কিছু দেখি যে গঠনমূলক কিছু আপনার কাজ করতেছে তারা, কিন্তু বাকি যত মিডিয়া আছে, স্পেশালি টিভি মিডিয়াগুলো যে আছে, আপনি যদি খুব ভালো করে পরীক্ষা করে দেখেন, এরা কিন্তু বিগত 1-1.5 বছরেও এই যে লোকগুলো যে মারা গেল, তারা কিন্তু তাদের উপর কোনো প্রামাণ্যচিত্র করেননি। মুগ্ধর উপরে বা এই আবু সাইদের উপরে বা এদের যে ঘটনাগুলোকে নিয়ে যে সত্যিকার অর্থে যে জনগণের কাছে তুলে ধরবে, হ্যাঁ, একটা সুন্দর করে একটা প্রামাণ্যচিত্র তুলে ধরবে যে ঘটনা কি হচ্ছিল, কিভাবে জিনিসগুলো হচ্ছে, আন্দোলনটা কিভাবে হচ্ছে, এগুলো কোনো রকম তাদের কোনো ইয়ে নাই। একটা মিডিয়ার কাজ কি, এটা তারা করে না। তারা কি করতেছে আপনার, তারা ওই ন্যারেটিভ গুলো তৈরি করতেছে। আপনার টকশো দেখতে যেই টকশোটা আপনার কথা বললেন, সেখানে দেখেন ফুয়াদকে আনছে, ফুয়াদের সাথে 3টা লোক আছে, প্রত্যেকে হলো ভারতের পক্ষে কাজ করতেছে এবং প্রত্যেকে ন্যারেটিভ দিতেছে কি যে ওয়াকার এটা ভালো করতেছে, উমুক এটা করতেছে, এবার ইন্ডিয়া ন্যারেটিভ গুলো তারা ইয়ে করছে। প্রত্যেকটা মিডিয়া এখন উচিত ছিল কি যে 15 জনে গেছে যে আইসিটি যে মামলাগুলো হচ্ছে, প্রত্যেকটার উপরে, প্রত্যেকটা জেনারেল উপরে আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম করা উচিত ছিল এবং তাদের একদম স্টার্ট থেকে নিয়ে তাদের কেরিয়ারগুলো কিভাবে তৈরি হচ্ছে এবং তারা কি কি অপকর্ম করছে, কোথায় কোথায় অপকর্মের সাথে জড়িত ছিল, এগুলো পাবলিকলি নিয়ে আসা। তারা কিন্তু এটা করতেছে না। তারা এটা না করে তারা করতেছে কি, টক শোতে অন্যান্য জিনিসগুলো নিয়ে আসতেছে এবং টক শোতে নিয়ে আসতেছে এবং নানাভাবে তারা আর্মি অ্যাজ এ হোলকে কন্ট্রোভার্সিতে ফেলতেছে। এটা উচিত না। হওয়া উচিত ছিল যে পুরো আর্মি ঠিক আছে, কিন্তু এই লোকটা খারাপ, এই লোকটা এই খারাপ কাজগুলো করছে।
তো আমাদের মিডিয়াগুলো পুরোপুরি আপনি যেটা বলছেন কারেক্ট, এখনো হাসিনার নিয়ন্ত্রণ মানে ভারতের নিয়ন্ত্রণ, মানে রয়ের নিয়ন্ত্রণের কাজ করছে। এবং আমার কাছে মনে হয় যে আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে এই গত আন্দোলনে, যে আমরা আন্দোলনটাকে মাস পথে থামিয়ে দিচ্ছি। আমরা আন্দোলনটাকে গণভবন পর্যন্ত যেয়ে থামিয়ে দিচ্ছি। হওয়া উচিত ছিল যে গণভবনতে ফিরে এসে এই যতগুলো লোক যত লেভেলে এই ভারতের পক্ষে এবং দেশের বিপক্ষে কাজ করতেছে তাদেরকে উপযুক্ত শাস্তি করা, যেটা হাসিনাকে করতে যে হাসিনা পালিয়ে গেছে, দরকার তারা পালিয়ে যেত, কিন্তু তাদেরকে আজকেও তারা যে গত 1.5 বছর ধরে ফ্রি হ্যান্ডে ভারতের প্রোপাগান্ডা করতেছে, এটা আমরা বন্ধ করতে পারিনি। এবং এখন হচ্ছে কি আমরা সবাই ওই প্রোগ্রামের মধ্যে এসে পড়ছি। আজকে ওই শের বাংলা কথাটাই মনে পড়ে। আপনি দেখেন আমাদের মাইন্ডসেটে কিভাবে চেঞ্জ হয়ে গেছে। শের বাংলা বারবার একটা কথা বলে গেছে, যখনই দেখবা দাদা বাবুর একটা ক্রিটিসাইজ করতেছে ধরে নিবা ওইটাই কারেক্ট। এবং দেখেন আমরা ভারত এবং ভারতের লোকগুলো যতগুলো জিনিস ক্রিটিসাইজ করছে আমরা কিন্তু ওগুলো কারেক্ট হিসেবে যে করতে যাই নাই। রোহিঙ্গা ব্যাপারটাই মুজিব ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না, মুজিব ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। আন্দোলনের পরে ভালো করার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু যে আমরা ধাক্কা খেয়েছি। ইভেন আপনি দেখেন এই যে এই ছাত্রদের যে ইলেকশন গুলো হলো, ডাকসু থেকে শুরু সবগুলো ইলেকশনে প্রত্যেকটাতে আমরা একটা পাল্টা ন্যারেটিভ করার চেষ্টা করছি। আমরা জানি ছাত্ররা যোগ্য ক্যান্ডিডেট দেখে ধান্দাবাজ লুটেরাদেরকে ভোট না দিয়ে, সে যেই পার্টি হোক, ভোট না দিয়ে একটা সৎ ইলেকশন করে, ক্লিয়ার ইলেকশন করে, ছাত্র শিবির হোক বা ঐক্য প্যানেল হোক, যে প্যানেলই হোক, ভালো লোকদেরকে করছে। এবং তারা উইদিন গত শর্ট টাইমের মধ্যে তারা যে কাজগুলো করছে বাংলাদেশের হিস্ট্রিতে, ডাকসু এবং অন্যান্য সংসদীয় হিস্ট্রিতে এটা কখনো হয় নাই। কিন্তু আমরা করতেছি কি, ওই ইলেকশনের পরপর একটা নতুন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছি। এখানে শিবিরের সাথে ছাত্রলীগের ভিতরে একটা গোপন আতাত হচ্ছে, আতাতে তারা ভোট দিয়ে তারা জিতছে, শিবির এমনি জিততে পারে নাই বা ওই প্যানেল এমনি জিততে পারেনি। এই যে ন্যারেটিভ গুলো আমরা বারবার তৈরি করে দিতেছি এবং এগুলো নিয়ে আমরা কাজ করতেছি, তাতে হচ্ছে কি যে আমরা আমাদের পায়ে আমরা নিজেরা কুড়াল মারতেছি বারবার। আমার কাছে কেন মনে হয় যে আমাদের জনগণকে বুঝতে হবে, আমাদের দেশের ভিতরে মিডিয়া বলেন, বাইরে মিডিয়া বলেন, যখনই আপনি দেখবেন একটা ভালো কাজের আমরা ক্রিটিসাইজ করতেছি, আমাকে ধরে নিতে হবে এটা ভারত চাচ্ছে আমরা এটা করি এবং আমাদের ভালো কাজটার প্রতি যেতে হবে। ডক্টর মুজিব আমাকে একটা কথা বলেন, জেনারেল ওয়াকার এই মুহূর্তে বিএনপির মহাসচিবের কাছে বিহাইন্ড দ্য সিন দেখা করাটা এমন কি ইম্পর্টেন্ট হলো, এবং দেখা করলো আবার ডিনাই করলো না, বা এটা নিয়ে কোনো মন্তব্য করে নাই। এখন ইদানিং ডিজিএফআই পেইড সাংবাদিকদের মধ্যে যেমন আব্দুল নূর তুষার, যেমন মাসুদ কামাল, যেমন রুমিন ফারহানা, যেমন আনিস আলমগীর, এরা বলছে দেখো কি মিথ্যা কথা বলতেছে। আবার ওয়াকারের কিছু পাশাচাটা লোকজন আছে ওই ইন্টারনেটে দুই একটা মন্তব্য দেয় যে না দেখা করে নাই। আচ্ছা, তারা বলে দেখা করে নাই, ওয়াকার পেইড যারা তারা বলে দেখা করে নাই। আর বাস্তবে হিন্দুস্তান টাইমস কখনো বকওয়াজ নিউজ করে না। হিন্দুস্তান টাইমস বলেছে যে ইউনুসের টাইম শেষ, ওয়াকার তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিছে এবং মিটিং হয়েছে। এ ধরনের নিউজ করে তো হিন্দুস্তান টাইমস ওয়াকারের জন্য, আওয়ামী লীগের জন্য, হাসিনার জন্য, ছাত্রলীগ যুবলীগের জন্য এবং ইদানিং বিএনপির জন্য, এটা তো তাদের জন্য কোরআন হাদিস, এটা তো ভেদা, এটা তো বাইবেল। হিন্দুস্তান টাইমস কি মিথ্যা কথা বলছে? না, তো হিন্দুস্তান মিথ্যা কথা বলে নাই, কিন্তু কোশ্চেন হলো এখানে যে হিন্দুস্তান টাইমস যেখানে ধরেন এটা বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার, জি হিন্দুস্তান আমাদের দেশ না, তো বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার। বাংলাদেশের ইন্টারনাল ব্যাপারে যেখানে ধরেন সেনাবাহিনী অস্বীকার করছে, ধরেন ইন্ডিয়াতে যদি ইন্ডিয়া সেনাবাহিনীর প্রধান যদি রাজীব গান্ধীর সাথে দেখা করে, আমরা বাংলাদেশে কিন্তু হইচই করবো না। ইন্ডিয়ান সেনাপতি বলে যে যদি বলে যে না আমরা দেখা করিনি, যদি সত্যি কিছু দেখা করেও আমরা এটা ইনভেস্টিগেট করে বলবো না, ফলো করে যে ইন্ডিয়ান মিথ্যা বলতেছে। কিন্তু হিন্দুস্তান টাইমের কি মাথা ব্যথা যে বাংলাদেশের ভিতরে কে অস্বীকার করেছে, কি করেছে, এটা বিরাট আর্টিকেল লেখা। তাহলে এখানে তারা কি করলো দেখেন, এখানে তারা আবার জিনিসটাকে ফোরফ্রন্টে নিয়ে আসলো
এবং বলল যে এই ওয়াকারও মিথ্যা কথা বলতেছে, সেনাবাহিনী কন্ট্রোভার্সিয়াল এবং এই বিএনপিও কন্ট্রোভার্সিয়াল। এখানে কিন্তু দেখেন দুজনকে মারতেছে তারা, এবং এই যে লিঙ্কটা তৈরি করে দিচ্ছে জনগণের কাছে কি আসতেছে যে বিএনপি এখনো ভিতরে ভিতরে এই ওয়াকারকে তো অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে সে রয়্যাল রেজার্ভ ভারতের দালাল। এখন সেইখানে ওয়াকারের সাথে যোগাযোগ করে দেখা যাচ্ছে যে দেখো বিএনপি কিন্তু এখনো ভারতের দালালই করবে। এই জায়গাগুলো বারবার প্লে করা হচ্ছে, গেমগুলো প্লে করা হচ্ছে, এই গেমের মধ্যে কিন্তু আমরা আটকে গেছি জনগণ, এবং আমাদের পুরো জিনিস ন্যারেটিভ গুলো কন্ট্রোল করতেছে ইন্ডিয়ান মিডিয়া, এবং এটার সাথে সাথে আমাদের লোকগুলো এগুলোকে নিয়ে আমরা আগাচ্ছি, এবং আমরা বারবার আমাদের পলিটিক্যাল এস্টাবলিশমেন্টকে নষ্ট করতেছি, আমরা আর্মিকে নষ্ট করতেছি, এবং এগুলোতে খেলতেছে যারা এরা আসলে ওই যেটা মানে নীরা বলতেছিল যে সুতাটা কর্তৃক এই মির্জা ফাক বলেন আপনি আর ওয়াকার বলেন, তাদের সুতানো আরেক জায়গায় বাঁধা, এবং ওদেরকে যেভাবে নাচাচ্ছে এরা ওইভাবে নাচতেছে, তাদের মাথার মধ্যে কোনো ঘিলু নাই, কোনটা করা উচিত সেটাও বুঝে না। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি মির্জা ফখরুলের জায়গায় যেতাম, আমি পার্টি সেক্রেটারি, আমি কেন সেনাপতি ডাকলে আমি যাবো, কেন আমি তার সাথে কথা বলতে? আই রিপ্রেজেন্ট জনগণ, আমি কেন সেনাপতি? কিন্তু ওই যে গেল যে অস্বীকার করতেছে, আমার ওদিকে ধরাও খায়। হ্যাঁ, যে তার নেতৃত্বকে তাকে কন্ট্রোভার্সিয়াল করা হলো, বিএনপি কন্ট্রোভার্সিয়াল করা হলো, সাথে সাথে আর্মির নেতৃত্বকে কন্ট্রোভার্সিয়াল করা হলো, এবং আর্মিকে কন্ট্রোভার্সিয়াল করা হলো। এই গেমগুলোর মধ্যে আমরা আটকে গেছি, এবং এই গেমগুলি মনে হয় না মুজিব ভাই, আসল জায়গাটা আপনার কি মনে হয় না এই মুহূর্তে ভারতের এক ঢিলে কয়েকটা পাখি একত্রে মারা, বিএনপি কে জনবিচ্ছিন্ন করার জন্য তারা সালাউদ্দিনকে রাখছে, তারা মির্জা ফাককে রাখছে, তারা আব্দুল আউয়াল মিন্টুরে রাখছে, আমির খসরু মাহমুদরে রাখছে, ইকবাল হোসেন টুকুকে রাখছে। এদেরকে রাখলে বিএনপি কে জনবিচ্ছিন্ন করা তো ম্যাটার অফ সেকেন্ড, ম্যাটার অফ এ ডে, এবং তারা কন্টিনিউয়াসলি কথাবার্তাগুলো বলছে। আপনি দেখেন, আপনি একটা সিম্পল জিনিস দেখেন, যখনই একটা জায়গায় একটা দল পপুলার হচ্ছে, তাদের একটা লোক এমন একটা হাস্যকর কথা বলানো হচ্ছে যাতে করে এটা কন্ট্রোল করে। যেমন ধরেন ওই যে ভুলুর মতো একটা ছেলে, ভুলুকে আমি চিনি, যুবদল করতে এক সময়। হ্যাঁ, ভুলুর মতো একটা ছেলে কি বললো, আর কোনো খেয়ে তার কাজ নেই, সে হলো এক জায়গার এমপি, সে তার এলাকা নিয়ে বলবে, দেশে পলিটিক্স নিয়ে বলবে, সেটা না বললে কি বললো যে তারেক রহমানের নাম ইউজ করতে লাগে উজু করে করতে হবে, রাজনৈতিক কথাই না। কিন্তু এই যে কথাটা বললো, ও কিন্তু বলানো হয়েছে, বলে কি হলো, সে নিজের পচাইছে, এবং তারেকেরও পচাইলো, এবং জনগণের কাছে বিএনপিকে পচাই দিল। এই যে এরা পলিটিক্স করে, এরা যারা বাংলাদেশের পলিটিক্যাল লেভেল এমন একটা জায়গায় আসছে নেতাদের, তারা নিজেরও বুঝে না তারা কি বলতে হবে, তারা নিজেদের মতো কোনো দেশপ্রেম নাই, কোনো পলিটিক্যাল অ্যাকুমেন্ট নাই, বুঝে না যে তাকে আরেকজন খেলতেছে, এইটা বুঝে না তাদের ক্ষমতা নাই, তারা সব নাচতেছে। এবং এতটা দুর্ভাগ্য আমাদের। আমি কথা শেষ করি, আপনি কি পারবেন এই রাজীব গান্ধীকে দিয়ে একটা কথা বলতে, বা মোদি বা এদিকে ওদের রাজনৈতিক দলকে একটা কথা বলতে, বা মমতাকে দিয়ে একটা কথা বলতে পারবেন না আপনি? কিন্তু আমাদেরকে দিয়ে ঠিকই ভারতের এরা নানা রকম কথা বলেছে, একের সময় একটা কথা বলা হচ্ছে। আমাদের এই হলো আমাদের অবস্থা। আমাদের মানে যারা দেশ চালাতে চায়, রাজনৈতিক দল বা তাদের নেতৃবৃন্দ, তাদের এই হলো তাদের অবস্থা, কথা বলছেন, এবং তারাই হলো আমাদের বলে দেশের ভবিষ্যৎ এবং দেশ চালাবে। আমার খুব দুঃখ লাগে আর কি যে এদের অবস্থান দেখলে। এবং এই যে আমি আবারও যাচ্ছি, আমার খুব কষ্ট হয় দেখতে যে 24-এর আন্দোলনে 2000 লোক জান দিল, 20,000 লোক দেহ অঙ্গহানি হলো, এবং হাজার হাজার লোক এটার মধ্যে ছিল। তাদের এই পুরো আন্দোলনটাকে ব্যর্থ করে দেওয়া হলো। কিন্তু আমি এখনো বিশ্বাস করি যে জনগণ কিন্তু এখনো বুঝতে ভুল করে নাই, এবং আমার কাছে কেন যদি ভয় হয় যে আগামীতে এই জনবিস্ফোরণ এমন একটা জায়গায় যে পৌঁছবে, হ্যাঁ, যেটার যখন দাবানল ছড়ায় পড়বে না, কেউই রেহাই পাবে না। ওই যে আপনি মাসুদ কামালের কথা বললেন আর এই তুষারের কথা বললেন, এরা কিন্তু এবার আর রেহাই পাবে না। এই আগুনে তারা চলে পড়ে ছাড়কার হয়ে যাবে। কিন্তু যে আগুন নিয়ে তারা খেলতেছে, যে জায়গায় দেশ থেকে নেওয়া উচিত ছিল, সেই জায়গায় তারা না করে যেই ন্যারেটিভে তারা সবাই ঝাঁপিয়ে পড়ে পুরো আন্দোলনটাকে ডিরেল করলো, দেশে একটা সুযোগ আসছিল রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই মিলে দেশটাকে একটা জায়গায় নেওয়ার, তারা আরেক দেশের কথায়, আরেক দেশের ন্যারেটিভে দেশ থেকে আজকে যে জায়গায় নিয়ে গেছে, এই আগুন যখন ছড়াবে না, কেউ রেহাই পাবে না। তখন ভয় আমার
ওই সময় যদি আমাদের স্ট্রং আর্মি না থাকে, আমাদের স্ট্রং আর্মি যদি না থাকে, তখন দেশটা এমন একটা অবস্থায় চলে যাবে চারিদিক থেকে যখন ইন্ডিয়ান আর্মি মার্চ করবে এটাকে প্রোটেক্ট করার কোনো লোক থাকবে না। এই জন্য আমার কাছে কেন জানি মনে হয় আমরা যত কিছুই বলি না কেন আমাদেরকে অবশ্যই আর্মিটাকে স্ট্রং রাখতে হবে, আমাদের সিকিউরিটি ফোর্সগুলি স্ট্রং রাখতে হবে। আমরা পলিটিক্যাল লেভেলে যত রকমই কন্ট্রোভার্সি যাই না কেন, যদি আমাদের দেশ রক্ষার ব্যবস্থাকে আমরা ভেঙে যাই তাহলে কিন্তু আমরা একটা বিরাট বিপদে পড়ে যাব। তখন কিন্তু আমরা ওই থেকে বেরিয়ে আসতে পারবো না। এই জন্য আমি আপনার সাথে একমত। ডক্টর মাসুদ, আমরা শেষ পর্যায়ে আমরা একটা কথা বলি, আমি সাবজেক্টটাকে এভাবে বলতে চাই। আপনি হঠাৎ করে একটা পলিটিক্যাল পার্টির প্রধানকে আপনি একটা জায়গায় ব্যক্তিগত পর্যায়ে আপনি বলেছেন যে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করে অথবা ইন্ডিয়াকে মাফ কইরা দিছি বা ইন্ডিয়ার প্রো ইন্ডিয়ান কোনো কথা বলে বাংলাদেশের রাজনৈতিক দল যেমন নেতৃত্ব দেওয়া যাবে না, আর প্রো ইন্ডিয়ান কথাবার্তা বলে কোনোদিন ক্ষমতায় যাওয়া যাবে না, এটা বাদ দিতে হবে। একেবারে সরাসরি আপনি তাকে বলে বসলেন যে এটা বাদ দিতে হবে। এ ধরনের আচরণ দিয়ে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রধান এভাবে কথা বলতে পারে না। আপনি একটা বিশাল রাজনৈতিক দলের প্রধানকে আপনি যখন এ ধরনের কথাবার্তা বলেন, আমি আপনার মুখের দিকে তাকিয়েছিলাম, আমি একজন লিডারকে আপনার মুখের উপরে দেখতে পাচ্ছিলাম একটা লিডারের প্রতিচ্ছবি। আপনি চেষ্টা করছেন দেশের জনগণের ভিতরে যেটা জ্বলছে এটাকে প্রকাশ করতে। আপনার কেন এটা প্রয়োজন মনে হলো যে এই কথাটাই আগে আমার বলা উচিত? বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাদের জানা উচিত যে প্রো ইন্ডিয়ান ন্যারেটিভ দিয়ে বাংলাদেশের রাজনীতি করা চলবে না, এটা বাদ দিতে হবে। আপনি হঠাৎ করে এভাবে চিন্তা করলেন কেন? এটা লম্বা সময়ের ব্যাপার যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের লোকেরা প্রথমে ছিল না, ৭২-এর জানুয়ারিতে ছিল না, ফেব্রুয়ারিতে কেউ কারো কারো সন্দেহ শুরু হলো যে মেজর জলিলের মতন একজন সেক্টর কমান্ডার অ্যারেস্ট হয়ে গেল শুধুমাত্র ভারতীয় সোলজারদের লুট থামানোর জন্য। তখন থেকে সন্দেহের বীজ শুরু হলো এবং সে সন্দেহ প্রতীয়মান আস্তে আস্তে সেটা অনেক ক্ষেত্রে সত্য হলো যখন আপনারা ফাইনালি শেখ হাসিনাকে আমাদের ঘাড়ের উপর বসিয়ে দেওয়া হলো। এনিওয়ে, বেশিরভাগ লোক 70% বেশি লোক ভারত বিরোধী হয়ে গিয়েছিল ভারতের আচরণের কারণে, আমাদের আচরণের কারণে নয়। তাদের প্রভুত্ব বিস্তার করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার বিরুদ্ধে মানুষ জেগে গিয়েছিল। আরো তারা জেগে গেল এই অক্টোবর বিপ্লবের পরে, এই আগস্ট বিপ্লবের পরে, যখন ভারতীয় বন্যা ওরা কোনো ওয়ার্নিং ছাড়া স্লুইস গেটগুলো খুলে দিয়ে বন্যায় নোয়াখালী ডুবিয়ে দিল। দুঃখ পেয়েছিলাম আমার মানুষদের জন্য যারা মারা যাচ্ছে, আনন্দিত হয়েছিলাম, ওই কাজে আনন্দিত হয়েছিলাম যে কয়জন মানুষ ভারতকে এখনো বন্ধু মনে করে তারাও চলে যাবে ভারতের বন্ধুত্বের থেকে। অতএব মোর দ্যান 80%, 85% পিপল আজকে অ্যান্টি ইন্ডিয়ান। আজকে বিএনপির যে জরিপটা হয়েছিল, ব্র্যাকের যে জরিপ, তাতে দেখা গিয়েছিল যে 12 to 16% লোক বিএনপিকে ভোট দিবে। তাতে দেখা গিয়েছিল 8 to 12% লোক জামাতকে ভোট দিবে। তাতে দেখা গিয়েছিল 6 to 8% লোক এনসিপিকে ভোট দিবে। এবং তাতে প্রতীয়মান হয়েছিল 62% লোক সুইং, তারা সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে। এই সবসময় সবসময় সুইং ভোটার থেকে 5 to 7%, হার্ডলি 10%, এর বেশি সুইং থাকে না কখনো। এখানে সুইং 60%। তার মানে এই 60% লোকের মনের কথা কেউ বলছে না। এদের মনের কথা হচ্ছে যে ইউ মাস্ট স্ট্যান্ড এগেইনস্ট ইন্ডিয়া, আই টু আই, উইথ ফুল রেসপেক্ট অ্যান্ড ফ্রেন্ডশিপ, দ্যাটস ফাইন। কিন্তু তারা আমাদের প্রভু নয়, আমরা ফুট লেকিং করতে দাঁড়াই নাই। এই ন্যারেটিভ দেন, ওই 62 সাইলেন্ট মেজরিটির পক্ষে কথা বলবেন। আমি তাই মনে করি। যদি আপনি ভারতের পক্ষে কথা বলেন, আজকে বিএনপির যেই পপুলার, তার তো 33% ভোট ছিল, 16তে আসলো কি করে? এটা আপনার আমার জরিপ, এই গেসিং নয়, এটা জরিপে 16তে আসলো কি করে? ফ্রি, যেখানে শেখ হাসিনার কোনো বাধা নেই, 16তে আসলো কি করে? অর্ধেক কমে গেল কি করে? বিকজ তাদের কিছু লিডার দেশটাকে, তাদের কিছু লিডার পুরা পার্টিকে বিক্রি করে দিচ্ছে ইন্ডিয়ার কাছে, পুরা পার্টির ন্যারেটিভ নষ্ট করে দিয়েছে।
পুরা পার্টির ট্র্যাজেক্টরি নষ্ট করে দিয়েছে, জিয়াউর রহমানের এস্টাবলিশমেন্টকে ধ্বংস করে দিচ্ছে। এই কারণে আজকে মানুষ তারা ওই ভারত প্রীতির কথাবার্তা, ভারত থাকলে আমাদের কোনো সমস্যা নেই, আওয়ামী লীগ থাকলে আমাদের কোনো সমস্যা নেই, এই ধরনের কথাবার্তার জন্য আজকে বিএনপির ভোট ব্যাংক 33 থেকে 16-তে গিয়ে নামছে। দিস ইজ ভেরি ক্লিয়ার। যদি আগামী ইলেকশন হবে কিনা, যদি হয়ও, তাহলে পরে এই ভারতের পক্ষে কথা বললে, হ্যাঁ আপনি ছিলেন আমার সঙ্গে, আমি ওই একজন নন্দিত নেতা, একজন ভালো নেতা, তাকে বলেছিলাম যে আপনিও যদি বলেন, এবং তার প্রমাণও আছে, ওনার কিছু নরম সুর ছিল এক সময়, যেটা যখন উনি বুঝতে পারছেন যে ধস নেমে যাচ্ছে, তখন নরম সুর পাঠিয়ে ফেলেছেন। ভারতের প্রতি নরম সুর বাংলাদেশে সাধারণ মানুষ আর মেনে নেবে না। আর আমরা ওই শুধু দুঃখ পেয়ে চলে যাব না মুজিব ভাই, আমরা শুধু দুঃখ পাচ্ছি বিভিন্ন ব্যাপারে, আমাদের লোকের অত্যাচারের ব্যাপারে, আমাদের লোকের বিশ্বাসঘাতকতার ব্যাপারে, শুধু দুঃখ পেয়ে আমরা চুপ করে থাকবো না। দুঃখ পাবো, ফাইন, বাট আমরা এর প্রতিকারও করবো, এর প্রতিবাদে দাঁড়িয়ে যাব। আমরা বসে থাকবো না, উইল নট কিপ সিটেড। আপনারা ইন্ডিয়ার হাতে আস্তে আস্তে দেশটা দিয়ে দিবেন, আর আমরা খালি দুঃখই পেতে থাকবো। আমরা আপনাদের দুঃখের কারণ হয়ে দাঁড়াবো, আপনাদের যেন দুঃখ হয় সেই ইনফর্ম করবো। ডক্টর মাসুদ, আমি যদি কথাটাকে এভাবে একটু ন্যারেটিভটা তৈরি করি, আমি জানি না আপনি এটাকে কিভাবে নিবেন। বাংলাদেশের রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, নেতা কর্মী, সমর্থক, তাদের ভিতরে একটা জিনিস আছে, তারা আলোচনার টেবিলে আলোচনা না করে একটা ছবি তুলেন নেতাদের সাথে। আপনি এত বড় একজন নেতার সাথে কথা বলতে গেলেন, আপনি কিন্তু ছবি তুলেন নাই ভাই, আপনি ছবি তুলে একটা ফেসবুকেও দেন নাই যে আপনার সাথে দেখা হইছে। কিন্তু তথাকথিত সাংবাদিক আর রাজনৈতিক নেতা কর্মীরা শুধু ছবি তুইলা ফেসবুকে দেয়। এটা একটা দিক আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি ছবি তুললেন না কেন, এক। আর দুই, আপনাকে একটা মিটিং এর খবর যেটা নিয়ে আমি বলছিলাম, যে মির্জা ফাখ যখন এর সাথে দেখা করতে গেছে জেনারেল ওয়াকারের সাথে, আরো দুইজন মানুষ ওখানে ছিল, একজন ছিল জেনারেল ফজলে ইলাহি আকবর, আর একজন ছিল ভারতীয় হাই কমিশনের তথাকথিত রয়ের অপারেটিভ রাজেশ অগ্নিহোত্রী। আমি এই দুইটা পোস্টের জবাবের মধ্যে দিয়েই আপনি যদি আজকে শোয়ের কনক্লুড করেন, ডক্টর মাসুদ। বিএনপির এই যে আপনি যাদের কথা বলছেন, মির্জা ফাখ বা হোয়াটএভার, এই ব্যক্তিরা একেবারে প্রথম থেকেই তারা টোটাল বিপ্লবের বিরুদ্ধে, যে বিপ্লবটা সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষা, 17 বছরের নির্যাতিত মানুষের আকাঙ্ক্ষার বিস্ফোরণ, সেটাকে তারা দমিত করে অন্যদিকে ঘোরানোর জন্য এই কয়েকজন ব্যক্তি প্রথম থেকেই খুব সোচ্চার ছিলেন, প্রথম থেকেই খুব ব্যস্ত ছিলেন। এবং এই আপনার এই যে নিউজগুলো দিচ্ছেন উইথ প্রুফ, এই নিউজগুলোই আরো প্রমাণ যে আমাদের দেশের যতটুকু ক্ষতি, আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি যতটুকু অন্যায়, এই মির্জা ফখরুলের মতো লোকরাই করছে। এবং এরা গোপনে যে দেখা করছে, এরা প্রথম থেকেই ধরে নিয়েছিল, এরা জেনারেলি মাস্তুতো ভাই একজন, কিসে কিসে মাস্তুতো ভাই হয় এটা আপনারা জানেন। তো এই মাস্তুতো ভাইকে যখন পেয়ে গেল তখন এরা একসাথে হয়ে গেল। এই মাস্তুতো ভাইরা তখন আমাদের এই মাস্তুতো ভাইদের এগেইনস্টে দাঁড়াতে হবে, আমাদের এই মাস্তুতো ভাইদেরকে চিহ্নিত করে ফেলতে হবে। এই মাস্তুতো ভাই যারা আছে তারাই আজকে আমাদেরকে আমাদের সমস্ত ন্যায় নীতি সম্পন্ন যত স্ট্রেট পথে যাবার যে চেষ্টা, এটাকে ব্যাহত করছে। উই মাস্ট স্টপ। একটা কান্ট্রি হিসাবে সাকসেসফুল হতে গেলে এই মাস্তুতো ভাইদেরকে চিহ্নিত করে আমাদেরকে ধরতে হবে। উই মাস্ট ডু সাম অ্যাকশন এগেনস্ট দেম। এবং আবার জাতি, এই যে মুজিব ভাই বললেন না যে জাতি আবার জাগবে, উইচ ইজ 100% ট্রু। আবার জাগবে, টু মাচ দে আর গোয়িং, আবার জাগবে। এবং এবার কি হবে, এই মাস্তুতো ভাইদের, এই মাস্তুতো ভাইদের মধ্যে মাস্তুতো ভাইদের গ্রুপ আছে বিরাট বড় একটা। এই মাস্তুতো ভাইদের মধ্যে, মাস্তুতো বোন অবশ্য, তুমি না ফারানা, উনি ভাই না বোন উনি নিজেই ডিক্লেয়ার করবেন। তো এনিওয়ে, তো এই মাস্তুতোদেরকে আমাদেরকে উই হ্যাভ টু বি কেয়ারফুল। চোরে চোরে মাস্তুতো ভাই ছোটবেলার থেকে শুনে এসেছি, আজকে দেখছি তাই, যে যখন তারা দেখে তারা
প্রবলেম যখন চলে আসে যে তারা সবাই একই অপরাধী, ভারত পদলেহনকারী মাসতুতো ভাইরা, দে আর ডিস্ট্রয়িং আওয়ার কান্ট্রি। এবং আমাদের কান্ট্রিতে আগামী ভোটের রিফ্লেকশন যদি হয়, ভোট রিফ্লেকশন তাই হবে। কিন্তু একদম এটা পিনাকিও বলেছে, এটা আপনিও বলেছেন, এটা আমরাও বলছি যে আগামীতে ভোটের রেজাল্ট এক অবিস্মরণীয় রেজাল্ট হবে। যা মনে করছেন তা হবে না। যেমন যে ধাক্কাটা খেয়েছেন আপনারা, দেশের সমস্ত মানুষ বিশ্বাস করতে পারেনি, প্রথমে বুঝে নাই যে ডাকসু জাকসু সমস্ত জায়গাগুলোতে যে সবচেয়ে বড় দলের একটা সিট থাকে মাত্র। ক্যান ইউ ইমাজিন দ্যাট? মানুষের রায় যখন সঠিক দিতে পারে, তারা সঠিক মানুষকে বেছে নেয়, এবং রায় যদি আবার দিতে পারে, তারা সঠিক মানুষকেই বেছে নেবে। এখনো সময় আছে, মাসতুতো ভাইদের গ্রুপ থেকে বেরিয়ে আসেন, দেশকে ভালোবাসেন। দেশকে ভালো না বাসলে আমার কিছু করা লাগবে না, দেশের মানুষই আপনাদেরকে একটা সময় এই বিচারের সম্মুখীন করবে, কেউ আটকাতে পারবে না এটা একটা সময়। এনিওয়ে, আমি আশা করছি আমার দেশ, আমার বাংলাদেশ, আমার মায়ের, আমি আগেও একদিন বলেছি, আবার বলি যে আমার মায়ের চেহারা গুটি বসন্তের দাগে নষ্ট হয়ে যেতে পারে, তারপরেও ওই মুখটা সবচেয়ে সেরা মুখ আমার কাছে পৃথিবীতে। আমার মায়ের মুখ সবচেয়ে সুন্দর মুখ, যাই হোক না কেন। বাংলাদেশেও তাই। আপনাদের মতন এই গুটি বসন্তের দাগ যারা রয়েছেন, আপনারা থাকা সত্ত্বেও আমার দেশ আমার প্রিয়, আপনারা থাকা সত্ত্বেও আমার দেশ আমার প্রাণ। আমার দেশের জন্য এখনো এই বয়সেও যদি প্রয়োজন হয় আবার আমরা যুদ্ধে নামতে রাজি আছি। অতএব আমার দেশের এই দাগ যারা লাগাচ্ছেন, এই দাগ আর লাগিয়ে নেই। এই দাগটার থেকে উঠে আসেন, আর আপনারা কলঙ্কের দাগ আমার মায়ের মুখে দেন না। ধন্যবাদ। ওকে নিরুনিরা, আপনার কাছ থেকে আমরা কনক্লুশন শুনবো। এই কনক্লুশনের মধ্যে আমি একটা জিনিস, মুজিব ভাই বলেছে যে আর দুঃখ পায়েন না, আমরা আর দুঃখ পেতে চাই না, এবার আমরা প্রতিবাদের ভাষায় আমরা যুদ্ধ শুরু করতে চাই যারা আমাদেরকে কষ্ট দেয়। আমি চাচ্ছি আপনি একটা দলকে রিপ্রেজেন্ট করেন, আপনার দল বর্তমানে যা কিছু করছে যাদের নেতৃত্বে, আমি একটা কথা আপনাকে কেন জিজ্ঞাসা করি, আমরা যখন সেনাবাহিনী নিয়ে গালি দেই, আমরা কিন্তু গালি দেই কয়েকজন কমান্ডারকে, অর্থাৎ ওই সেনাবাহিনীর কমান্ডে আছে কতগুলো ভারতীয় কুত্তার বাচ্চা, যার জন্য তাদেরকে গালি দেই। আমি যখন বিএনপি কে গালি দেই, আমি কিন্তু গালি দিচ্ছি বিএনপির যারা বাপ মা। এই মুহূর্তে বিএনপির বাপ মা 9 বছরের ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন, মির্জা ফাক, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হোসেন ঠুকু, আব্দুল আউয়াল মিন্টু, এবং ওই যে খিক হুমায়ুন কবির। এখন আপনার কি মনে হয় না যে ওই আর্মির নেতৃত্ব যেমন এখন ভারতীয়দের কাছে, বিএনপির নেতৃত্বটাও কি ভারতের কাছে? আমি যদি কথাটাকে এভাবে বলি, আমার কি ভুল বলা হবে? যদি আপনি লজ্জা না পান এই উত্তরটা দিতে। জেকব ভাই, আকাশে যখন চাঁদ উঠে, এটা কিন্তু কোনো অমাবস্যারে কিন্তু এটা মানে চাপিয়ে রাখা সম্ভব না। আপনি সত্যি বলছেন, কিন্তু চন্দ্র গ্রহণটা যখন হয় তখন তার চাঁদ থাকে না রে ভাই, ওটা গুয়ের মতো দেখা যায়। না এটা তো প্ল্যানেট, মানে ওটা মানে দিন তারিখ ক্ষণ দিয়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আসে, কিন্তু চাঁদ প্রতিদিনই উঠবে ওর মতো করে। সে অমাবস্যা থাক আর যেটাই থাক, চাঁদের আলো ঠিকই দিয়ে যাবে এটা। আর আজকে যে সাবজেক্টটা আপনি আনছেন, যে বিচার, মানে বিচারের ঊর্ধ্বে কেউ না, এইটা যদি বলা হয় বিচারের ঊর্ধ্বে কেউ না, তাহলে কেন বিচার হবে না? আজকে দেখেন বাংলাদেশের সেনাপ্রধান, আপনি যদি মনে করেন এত 16-17 বছর আমরা বলে আসছি যে এই বাংলাদেশ সিকিম হয়ে যাচ্ছে, বাংলাদেশকে সিকিম বানানো হচ্ছে, তাইলে কি আমাদের সেনাপ্রধান এটাই এখন প্রমাণ করে দিচ্ছে যে লেন্দুদর্জি সে নিজেই হচ্ছে এবং বাংলাদেশকে সিকিমের রূপ ধারণ করছে? আজকে যদি এই মানে আর্মির যারা মানে আসামি, আমি বলবো যারা অন্যায় করেছে, এই অন্যায়ের বিচার যে করতে দেওয়া হচ্ছে না বা হবে না, বা তাদের যে এই ভারতীয় জামাই আদরে রাখা হয়েছে কিসের জন্য? সে কি ডিক্লার দিচ্ছে যে বাংলাদেশ সে সিকিম বানিয়ে ফেলেছে?
বাংলাদেশ সিকিম হয়ে গেছে, যার কারণে এদের বিচার হবে না, সে যেভাবে চাবে সেভাবেই হবে। এটা তো সে প্রমাণ করে দিচ্ছে। আজকে যদি এই বিচার যদি না হয়, তাদের যদি বিচার, সঠিক বিচার যদি বাংলাদেশের মানুষ না পায়, তাহলে আমি মানে এটাই এখান থেকে প্রমাণ হয়ে যাবে যে বাংলাদেশের বাংলাদেশ নেই, বাংলাদেশ সিকিম হয়ে গেছে। এবং আমাদের লেন্দুপা দর্জি সে নিজেই হবেন মির্জাফর ওয়াকারুজ্জামান। আজকে আপনি আমাকে কনক্লুশনের কথা বলেছেন, যে কনক্লুশনের যে সাবজেক্টগুলো, যে আমাদের তো সাবজেক্টের শেষ নেই, আমরা কোনটা রেখে কোনটা বলবো আর কাকে ধরবো, ধরাটা মুখ্য বিষয় না। কিন্তু আজকে এই বাংলাদেশ আমাদের যে গহীন মানে জঙ্গল বলবো যে আছে, যে আমরা যে এখনো আলোর মুখ দেখতে পাচ্ছি না, এবং আমাদেরকে বোঝানো হচ্ছে শুধু আলো না, আমাদের সামনে ঝকঝক করছে আলো, কিন্তু আমরা প্রকৃত বাংলাদেশী যারা যারা আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আজকে যাদের জন্য আমরা রক্ত দিতে দিতে এই পর্যন্ত এসেছি, এবং সেখানে এসে আজকে আমরা প্রমাণ পেয়েছি আমরা যাদেরকে লিডার বলি তারাই হলো বাংলাদেশের প্রধান শত্রু, এরাই হলো বাংলাদেশের বেঈমান। এই সকল বেঈমানদেরকে বাংলাদেশকে উৎখাত করা ছাড়া এই বাংলাদেশের জীবন ফিরে আসবে না। তাই দর্শক, আমি আপনাদের সবার দিকে তাকিয়ে একটা কথাই বলবো, যে যে অবস্থা, যে প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি, আমরা রক্ত দিতে প্রস্তুত এখনো। কারণ আমরা শিখেছি রক্ত দিয়ে, আমরা রক্ত দিয়ে শিখেছি কিভাবে সামনে আগাতে হবে, এবং আমরা এখন জানি যে আমাদের ভুল কোথায় ছিল। আমরা যেহেতু স্টেপ ব্যাক করে পিছনে এসে আমরা এখন সামনে ফরওয়ার্ড হতে চাচ্ছি এবং হব। আজকে আমাদের মাসুদ ভাই একটা কথা বলেছেন যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। এখন যুদ্ধ বলতে আমরা এটাই বুঝাচ্ছি না যে না আমরা অস্ত্র হাতে প্রস্তুত, না, সেটা না। আমরা জানি আমাদের ভুল কোথায়, এই ভুল থেকে আজকে আমরা শিক্ষা নিয়ে আমরা সামনে চলবো। এই বাংলাদেশকে যারা ভারতের কাছে বিক্রি করে দিতে চাচ্ছে এবং ভারতের এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাচ্ছে, তাদের রূপরেখা আমরা সবকিছুই ধরতে পেরেছি, এবং আজকে আমরা যেহেতু তাদেরকে চিহ্নিত করতে পেরেছি বলে আমরা তাদের বিচারের দাবি জানাচ্ছি, এবং এদের সঠিক বিচার হইতে হবে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটিতে যদি এদের বিচার না হয়, তাহলে এই বাংলাদেশকে আমরা বাংলাদেশ হিসাবে আর কখনই দেখতে পাবো না। ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীরা, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মুজিব, আমি চাচ্ছি আপনি আজকে পুরো আলোচনাটাকে আপনি যদি কনক্লুড করেন। কনক্লুশন একটাই, আপনার আমাদের দেশের সংঘাত ফ্রম দ্য ভেরি বিগিনিং দেশপ্রেমিক ভার্সেস অদেশপ্রেমিক, এটা হলো মূল। 80% লোক আমাদের দেশের ভারতের আধিপত্যবাদের বিরোধী, ভারতের কাছ থেকে আধিপত্যবাদের তাদের যে, আমরা ভারতের লোকজনের বিরুদ্ধে না, কিন্তু ভারতের দিল্লির বিরুদ্ধে। আমরা দিল্লি চাচ্ছে আমাদেরকে সিকিম বানাতে, নানা কৌশলে আমাদের উপর আধিপত্য বিস্তার রাখতে। আর আমরা যারা সাধারণ জনগণ, যারা চাই দেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা চাই, তারা আমরা বারবারই চাচ্ছি আমরা এই আন্দোলন করে দেশ থেকে এক স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত করার জন্য এবং ভারতের আধিপত্যবাদের ভিতরতে বেরিয়ে আসার জন্য। এই আধিপত্যবাদের পক্ষে যারা কাজ করছে আজকে তাদের পর থেকে এক এক করে মুখোশ উন্মোচন হয়ে গেছে। আমাদের জানতে হবে, বুঝতে হবে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে একটা খবর পেয়েছেন যে হাসিনা আমলে বিএনপি কিছু ব্যক্তিবর্গ, বিশিষ্ট নেতা প্রতি মাসে তারা একটা করে এনভেলপ পেত। এখন বুঝতে পারেন যে কেন হাসিনা 15 বছর টিকেই গেছে, 18 বছর টিকেই গেছে, কারণ বিএনপির মতো একটা দল আন্দোলন সিনসিয়ারলি করে নাই হাসিনাকে সরবার জন্য। কারণ ওটার উপরে নেতৃত্বে এমন কিছু লোক ছিল যারা আন্দোলন চায়নি, তারা চেয়েছিল হাসিনা যতদিন থাকবে ততদিন তাদের পকেট ভারী থাকবে, এবং তাই করে গেছে।
কিন্তু জনগণ যখন বুঝতে পারছে এটা, তারপরের কারণে কিন্তু তারা পুরো পার্টি না, তারা নিজেরা নেমে আসছে। এই বাংলাদেশের জনগণই তাই। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের তখনকার সবচেয়ে পপুলার যে লিডার, যে লিড করতেছিল, সে যখন সারেন্ডার করছে, জনগণ কিন্তু সারেন্ডার করে না। জনগণ কিন্তু সারেন্ডার করে না, ইভেন তাদের লিডার সারেন্ডার করে ফেলছে, তারা সারেন্ডার করেন না। এবং ওই সময় যেই দলকে তারা ভোট দিছিল, সেই দলের লোকজন যখন কলকাতায় যে আপনার খাট কাঁপানো শুরু করছে, জনগণ কিন্তু সে খাট কাঁপাতে যায় নাই। জনগণ জানে জনগণ কি চায়, এবং জনগণ হাতে অস্ত্র নিয়ে খালি হাতে নেমে পাকিস্তানের মতো একটা সামরিক বাহিনী, যেটাকে ওই সময় বলা হতো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য হাই ক্লাস টপ আর্মি, সেই আর্মিকে পরাজিত করতে বাধ্য করে এই জনগণ। এই জনগণই হাসিনার মতো একটা দানবকে সরাতে বাধ্য করে এবং পালিয়ে যেতে বাধ্য করে এক কাপড়। সুতরাং এই জনগণের উপরে বিশ্বাস রাখতে হবে, আর আমাদেরকে অবশ্যই বুঝতে হবে ভারতের কি এজেন্ডা, এবং আমাদের দেশে কারা ভারতের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করছে, সেটা পলিটিক্যাল লিডার হোক, পলিটিক্যাল পার্টি হোক, অথবা পলিটিক্যাল কোনো এস্টাবলিশমেন্ট হোক, বিজনেস হোক, যে কোনো লেভেল, এবং আর্মি হোক, যারা এটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করতেছে, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে তারা কি চায়। আর আমি আবারও বলবো যে যখনই দেখবেন আপনি ভারতের একটা সংবাদপত্রে বা ভারতের এই চন্দন নন্দী এবং এরা যা বলছে, আপনি সাথে সাথে তার অপোজিট করার চেষ্টা করবেন। আপনি যদি সেটা অপোজিট করতে পারেন, তাহলে আপনার দেশটা ভালো হবে। যখনই আপনি তাদের কথা শুনবেন, বুঝবেন চন্দন নন্দী যদি ওয়াকারকে কোনো ক্রিটিসাইজ না করে ধরে নেবেন ওয়াকার টানলো, চন্দন যদি ওয়াকারকে ক্রিটিসাইজ করে, বুঝবেন যে ওয়াকার ইন রাইট প্লেস। যেহেতু চন্দন নন্দী এয়ার কন্ডিশন বাসের কথা ইয়ে করে নেই, ধরে নেবেন যে এটা তাদেরই পক্ষে কাজ করছে। তো প্রত্যেকটা জিনিস আমাদেরকে এখন আমাদের জনগণের বুঝতে হবে। আমাদের লিটমাস টেস্ট হলো ভারতের সংবাদ মিডিয়া, ওরা যেটা বলবে, ওরা যেটা করবে, আমরা তার অপোজিট করবো। যদি আমরা এটা অপোজিট করতে পারি, জনগণ যদি অপোজিট লাইনে থাকে এবং আজকে সরকার যদি এগুলো অপোজিট ভাবে করতে পারি, তাহলে আমরা বুঝবো যে আমরা ইন দ্য রাইট ট্র্যাক। শের বাংলার কথাটাকে আমাদেরকে মনে প্রাণে বুঝতে হবে জিনিসটাকে, এবং সেটাকে আমাদেরকে স্ট্যাবলিশ করতে হবে, এবং সেইভাবেই আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে অ্যাসেস করতে হবে। আমরা অলরেডি দেখতেছি যে ছাত্ররা অলরেডি শিখে গেছে কি করে অ্যাসেস করতে হয়, এবং তারা ওইভাবেই আগাচ্ছে। আমি বিশ্বাস করি জনগণও তাই হবে। এবং আমি জানি একটা মিডিয়া, একটা দল, এবং আমারই দল একসময় বলতেছে যে এই জামায়াত ইসলাম রাজাকারের দল, এইটা, কিন্তু তারা একটা জিনিস বুঝতে ভুল করতেছে যে জনগণ কেন তাদেরকে সমর্থন দিচ্ছে, এই জায়গায় তারা যাচ্ছে না। কেন জনগণ তাদেরকে সমর্থন দিচ্ছে না? কারণ তারা অলরেডি এস্টাবলিশ করে ফেলছে যে তারা ভারতের পক্ষে, এবং জনগণ 80% লোক ভারতের বিপক্ষে। তারা দেখতে চায় এমন একটা নেতৃত্ব বাংলাদেশে, তারা দেখতে চায় এমন একটা দল নেতৃত্বে আসুক, শাসন ক্ষমতা আসুক, যারা মাথা উঁচু করে জিয়া রহমানের মতো মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলতে পারবে ভারতের এগেইনস্টে। তারা দেখতে চায় আজকে যে অধ্যাপক ইউনূস সাহেব আছেন, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবে। ভারতের দ্বারা পররাষ্ট্র নীতি এবং আমাদের অর্থনীতি এবং আমাদের সমরনীতি তৈরি হবে না। সেটা যারা করতে পারবে, তাদেরকে আমাদের জনগণ সমর্থন দিবে। 80% জনগণ ওদের সমর্থনে যাবে, সে যেই হোক, আপনি হোক, আমি হোক, আর যেই হোক। যখন জনগণ বুঝবে যে এরা ভারতের চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস আছে, এবং এরা বাংলাদেশের সামরিক নীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের পররাষ্ট্র নীতি ভারতের থেকে আলাদা করে দেশের পক্ষে কাজ করে আগাতে পারবে, তাদেরকে জনগণ সমর্থন দিবে। এই জনগণের প্রতি আমার 100% বিশ্বাস আছে। তারা 71-এ ভুল করে নাই, তারা 24-এ ভুল করে নাই, তারা কখনোই ভুল করবে না। এবং ওই যে মাসুদ যে কথাটা বললো, এই বয়সে ওর যেমন গায়ের রক্ত গরম, আমারও গায়ের রক্ত গরম, আপনাদেরও তাই। আমরা চাই যদি যুদ্ধ আবার হয় দেশের জন্য, এই ভারতের সম্প্রসারণবাদী যারা পৃষ্ঠপোষক, তাদেরকে সরাবার জন্য, দেশকে আগাছা মুক্ত করার জন্য। যেমন আমি আপনাকে একটা কথা বলি, ধানের নিশ্চয় আপনারা অনেকে গ্রাম থেকে আসছেন জানেন, ধান চাষ করার সময় কিছুদিন পর পর আশ্রা দিতে হয় খেতে, মানে জঙ্গল পরিষ্কার করার জন্য। আমাদের দেশে সময় আসছে একটু ভালো করে একটা আশ্রা দেওয়ার, যাতে করে আমরা সুন্দর একটা ধান তৈরি করতে পারি, ক্ষেত তৈরি করতে পারি। এই আশ্রাতে এই আবর্জনাগুলো সরাতে হবে। টু মাচ আবর্জনা হয়ে গেছে দেশের মধ্যে, যারা ভারতের ন্যারেটিভকে এস্টাবলিশ করার চেষ্টা করতেছে। আবার জনগণকে জেগে উঠতে হবে, ভালো মতো একটা আশ্রয় দিয়ে এই দেশটাকে ক্লিন করতে হবে। ক্লিন না করা পর্যন্ত কিন্তু আপনি আগাতে পারতেছেন। আমরা 24-এ ক্লিন করি নাই, আমরা মনে করছি হাসিনা গেলে বুঝে এগুলো সোজা হয়ে যাবে, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এই প্রথম আলো, ডেইলি স্টার এবং তার যে গ্রুপ
এবং এই আর্মির ভিতরে গ্রুপ এরা সবাই এবং ইভেন আপনার আপনার বিজনেস পিপল থেকে শুরু সবাই নেমে পড়ছে ভারত এজেন্ডাকে এস্টাবলিশ করার জন্য। কারণ ভুলটা আমাদের হচ্ছে, আমরা ধরে নিয়েছিলাম যে হাসিনা গেলে এরা চুপ হয়ে যাবে, কিন্তু এরা চুপ হওয়ার মতো না। এরা বেসিক্যালি সেকেন্ড থার্ড ফোর্থ টায়ারের লোক ভারতে, এবং এরা ওইভাবে তারা কাজ করতেছে। সময় আসছে এদেরকে চিহ্নিত করা এবং ভালো মতো একটা আশ্রয় দিয়ে এদেরকে দেশ থেকে বিতাড়িত করা। ধন্যবাদ। ডক্টর মাসুদ, আপনি যদি ফাইনালি কিছু বলতে চান প্লিজ, আমি আপনাকে বলবো যে আপনি যদি কনক্লুশনে আরো কিছু অ্যাড করেন। না, আর তেমন কিছুই অ্যাড করার নেই। আমি ওই কিপ ইট সিম্পল এর মধ্যে থাকতে চাই। কিপ ইট সিম্পল হচ্ছে যে আমাদের সব ব্যাপারের বিশ্লেষণগুলো সবসময় সহজ হয় না। আমরা যদি সিম্পলি চিন্তা করি যে এর ন্যারেটিভটা কি ভারতের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। যদি আপনি ভারতের পক্ষে যাচ্ছে দেখেন, তাহলে পরে ইউ আর ইন এ রং ওয়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন মুসলিম উম্মাহকে একবার, এটি ঐতিহাসিক সত্য, যে যদি তোমরা দেখো যে আমার শত্রুরা আমাকে ভালো বলছে, ধরে রাখবো আমি ভুল পথে আছি, তখন তোমরা আমাকে চেঞ্জ করো। যদি দেখো যে আমার শত্রুরা আমাকে গালাগালি করছে, ধরে নেবো আমি কারেক্ট পথে আছি। এই যে সিম্পল ন্যারেটিভটা, লেটস ফলো দ্যাট। আজকে বাংলাদেশের প্রায় প্রতিটি জিনিস, সব জিনিস না হলেও প্রায় প্রতিটি জিনিস আমাদের বিচার করার ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ডটা ইউনিটটা হওয়া উচিত যে ইজ ইট ইন ফেভার অফ ইন্ডিয়া অর ইট ইজ এগেনস্ট ইন্ডিয়া। এটা আগামী বেশ কয়েক বছর থাকতে থাকবে, কারণ ইন্ডিয়া এখন উঠে পড়ে লেগেছে আমাদের পিছনে। এটা আমাদেরকে বুঝতে হবে। ইন্ডিয়ার চরদেরকে প্রায় চিনে ফেলেছি আমরা, বেশিরভাগ লোকে এখন জানে। এদের বিরুদ্ধে একটা বিরাট বড় আন্দোলন গড়ে তোলা উচিত, যে এদেরকে আমাদের ওই যে মুজিব ভাই বললেন না, বের করে দিতে হবে। এরা তো কথায় কথায় বলতো আগে রাজাকারদের পাকিস্তানে পাঠিয়ে দাও, তারা কেউ যায়নি, কিন্তু তারা এখানেই আছে। তাহলে আমরা ভারত প্রেমীদের ভারতে পাঠিয়ে দিই, সেটাই হওয়া উচিত আমাদের আগামী লক্ষ্য আর কি। তো সাবধান সাধারণ বাংলার জনগণ, সাধারণ বাংলার মানুষ। আমি আপনাদের একজন, আমি নাথিং এক্সট্রাঅর্ডিনারি, আমি একজন সাধারণ মানুষ। আপনাদের আত্মায় অন্তরে যেটা চায়, আমার অন্তরে সে একই জিনিস চায়। সে একইভাবে বলছি, আপনারা সবাই, আমরা সবাই আসেন একত্রিত হয়ে ভারতের পক্ষের যেই শক্তিগুলো আছে, ভারতের পক্ষের যে পদলেহনকারীগুলো আছে, সেটা আর্মিতেই হোক, সংবাদ মাধ্যমেই হোক, অথবা সাধারণ নেতৃত্বের ক্ষেত্রেই হোক, রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে হোক, আমরা এদেরকে উপড়ে ফেলবো। ধন্যবাদ। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।